ফর্মালি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আজকে যারা জয়েন করেছেন। তো আমি আশা করব যে আমরা সবাই খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করব, আমাদের প্রোগ্রামটা যেন আজকে খুবই ভাইব্রেন্ট হয়। আজকে আমাদের সঙ্গে আছেন হুরাইরা জাবিন। উনি আর্কিটেক্ট এবং দীর্ঘ অনেক দিন ধরে উনি কাজ করছেন এবং উনার টপিকটা আর্কিটেকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, এ সিনার্জি ফর ইফেক্টিভ চেঞ্জ। সে তার এই দীর্ঘ 25 বছরের কাজের অভিজ্ঞতার থেকে উনি যে সমন্বয় যেটা বলছেন, যেটা ইফেক্টিভটা চেঞ্জ আসতে পারে আর্কিটেকচার ও ডেভেলপমেন্টের সঙ্গে একটা সিনার্জি করে, সেই ব্যাপারটা উনি আমাদেরকে বলবেন। আমরা ওনার রিপ্রেজেন্টেশন। তো আমি এখন আমাদের অনন্যা, আর্কিটেক্ট অনন্যা, সে আমাদের মেম্বার আর্কিটেক্ট ওয়েপার, ওকে আমি আমার প্রোগ্রামটা সঞ্চালন করার জন্য অনুরোধ করছি। সে এখন অনন্যা, প্লিজ ইউ স্টার্ট নাও। থ্যাংক ইউ। ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। উইমেন আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ওয়েবিনার সিরিজ ওয়েপার টক্সের 7ম পর্বে আমি সিদ্দিকা নাসরিন সুলতানা অনন্যা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বের শিরোনাম আর্কিটেকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, এ সিনার্জি ফর ইফেক্টিভ চেঞ্জ। উইমেন আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার, প্ল্যানার্স বাংলাদেশ, সংক্ষেপে ওয়েপা বাংলাদেশ, বাংলাদেশ নারী কারিগরি পেশাজীবীদের একটি সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 2005 সালে। নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এটি জড়িত। এরই ধারাবাহিকতায় ওয়েপার 5ম নির্বাহী কার্য পরিষদ এই মহামারীকালীন সময়ে নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান, মতামত বিনিময় প্ল্যাটফর্ম হিসেবে ওয়েপার টক্স শুরু করে এবং তারই সাফল্যের ভিত্তিতে আজ আমাদের এই 7ম আয়োজনে আমরা শুরু করতে যাচ্ছি। আজ আমাদের সাথে আছেন আর্কিটেক্ট হুরাইরা জাবিন, কনসালটেন্ট ওয়ার্ল্ড ব্যাংক এবং প্রিন্সিপাল রিসার্চার ও কনসালটেন্ট আরবান কোর। এই পর্বে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর শাহেদা রহমান, ফর্মার হেড অ্যান্ড ডিন, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, বুয়েট, অ্যাডজুস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, ব্র্যাক ইউনিভার্সিটি। Not assistant. সময়ক্ষেপণ না করে আমরা আমাদের মূল সেশনে চলে যেতে চাই। দর্শকদের কাছে অনুরোধ থাকবে, সেশন চলাকালীন সময়ে দয়া করে মাইকটি বন্ধ রাখবেন। কোনো মন্তব্য অথবা প্রশ্ন থাকলে চ্যাট বক্সে শেয়ার করবেন। আমি প্রফেসর শাহেদা রহমানকে অনুরোধ করছি আমাদের মূল সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ। Assalamu alaikum and good evening, everybody. Today we have the greatest pleasure to introduce to you Hureira Zabi, who was my student in Buet, and then we have been long associated. And I am very impressed by her always, since she has a meritorious record. She was a scholarship holder in Buet, and she also had many grants, award, and things like that. She's a recipient of Bixby Research Fellowship and Chevening Scholarship. And to speak briefly about her, she started her bachelor degree in Buet in 1997. Then she did her Masters of Science from University College London, UK. In 2003-04, did her Doctor of Philosophy from the University of Manchester, United Kingdom, in the year 2009-13. And she did her postdoctoral fellowship from Population Council, New York, USA, 2013-15. She has extensive professional experience, worked with different development agencies such as KW, Population Council, UNDP, and UN Habitat. And she also had her own personal professional practice in architecture, designing numerous residential, industrial, housing, multi-purpose commercial complexes, landscape developments. And she has been teaching, as you must have learned by now. She
joined teaching in Asanullah University, and then she joined BRAC, where she taught for many long years, from 2004 to 2020. And she is also a guest speaker of student of Columbia University, New York School of USA, and the University of Manchester. Currently, she's teaching in graduate program of BRAC Institute Governance and Development. She has extensive, we learned from her presentation that she has extensive research exploring interrelationship of built environment, climate change, and gender. She regularly publishes in reputed journals. One of her publications was ranked 125 globally among more than 18,000 research papers on environmental studies. She still today is invited by different conferences, symposium, and meeting আছে অনলাইনে কিছু বলবা? হ্যাঁ, and I think that kind of tells you what kind of brilliant track record she has. And I think we can move on to her main presentation. So I'll invite Huraira to start her presentation. Thank you, Madam. It's an honor to be introduced by আমি সবসময় বলি যে আমার শিক্ষক যখন আমার পরিচয় করান তখন এর চাইতে সম্মানের কিছু হবে না, এবং সায়েদা ম্যাডাম শুধুমাত্র আমার টিচার বলবো না, যে আমার যখনই মনে হয়েছে যে আই নিড টু লুক আপ টু সামবডি, আমার ওনার কথা সবার আগে মনে হয়েছে। সেই জন্য আজকে উনি যে আমাকে ইন্ট্রোডিউস করছেন এটা আমার জন্য মানে খুবই সম্মানজনক। আমি যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি তাহলে সুবিধা হবে। ওটা কি দেখা যাচ্ছে? সো আমি আজকে যেটা করতে চাই, খুব ম্যাডাম যেটা বললো যে আমার অনেক অভিজ্ঞতা, আসলে সেরকম অভিজ্ঞতা বলবো না, তবে আমার কাজ করতে যেয়ে, পড়াশোনা করতে যেয়ে, কাজ করতে যেয়ে আমার কিছু কিছু কথা মনে হয়েছে যে যেটা হয়তো সবার সঙ্গে শেয়ার করাটাও দরকার, এবং স্পেশালি এটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা করা দরকার। তো আমার আজকে কিন্তু আমি আমার কাজকে খুব একটা প্রেজেন্ট করবো না, রাদার আমি কিছু প্রশ্ন বা আলোচনা শুরু করাটা চিন্তা করতে চাচ্ছি। তো যে কারণে আমার যেহেতু দুটো ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, বোথ আর্কিটেকচার এবং ডেভেলপমেন্টে, তো আমি সেইভাবেই আমার প্রেজেন্টেশনটাকে একটু হয়তো আমার গল্পগুলাকে সাজাতে চাই। তো আমি যদি শুরু করি এভাবে যে আমার আর্কিটেকচারে পড়া অথবা আর্কিটেকচার নিয়ে চিন্তা ভাবনার যদি শুরুটা ভাবে বলি, আমি বলবো যে আমার একদম শুরু থেকেই যদি আসি, যে আমাকে ফার্স্ট ইয়ারে যখন বলা হলো শেষে এসে যে কম্পোজিশন শেখা হয়েছে, এবার একটা 3-dimensional একটা বিল্ডিং ডিজাইন করতে হবে, এবং সেটা হচ্ছে ভেরি মাচ ইনফ্লুয়েন্স বাই মন্ড্রিয়ান পেইন্টিং, এবং একটা কিউবের মাঝে একটা আর্ট গ্যালারি ডিজাইন করতে হবে। কিন্তু বলা হলো যে এই আর্ট গ্যালারিটা আসলে মানুষের জন্য এখনো না, কারণ তোমরা এখনো মানুষের ব্যবহার শিখোনি। তো আমার আর্কিটেকচার বোঝা শুরু হলো যে একটা কিউবের মাঝখানে পেইন্টিং বিকামস ভেরি ইম্পর্টেন্ট আর্ট গ্যালারিতে। এরপরে যখন বিভিন্ন সময় যেতে থাকলো, তখন আমি যখন 4th ইয়ারে পড়ি, তখন আমাদেরকে যেভাবে করা হতো সেই সময়, যে আমরা যেহেতু 90s এর সময় বলছি, তো বোর্ডে একটা সাইট এঁকে দেওয়া হলো, পরে জানলাম যে এটা হচ্ছে আসলে নীলক্ষেতের জায়গা, এবং আমাকে বলা হলো যে এই যে এত ভাইব্রেন্ট একটা স্পেস যেটা এখন আমরা দেখি, সেটাকে আসলে কিভাবে একটা হাই রাইজে কনভার্ট করা যেতে পারে। তা আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করলাম যে এই বাজারটা কি করে হাই রাইজ হতে পারে, এবং কিছু ক্ষেত্রে যেটা ওই সময়ের হয়তো ট্রেন্ডের জন্য হতে পারে বা যেভাবেই হোক, আমি কোনোদিন নীলক্ষেত কোন জায়গাটা সেই জায়গাটা না যে সুন্দর একটা ডিজাইন করে ফেললাম।
এবং এই যে পুরো আমার যদিও 5 বছরে আমাদের কোর্স ছিল, কিন্তু 8 বছরে আমরা গ্রাজুয়েশন করে যখন বের হলাম, তখন আমার কাছে বারবারই একটা প্রশ্ন ছিল যে আমি কি শিখলাম, কোথায় শিখলাম। এবং আমি যখন পরে আবার অনেক বছর পরে, ইনফ্যাক্ট বেশ কিছুদিন পরে, যখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোন জায়গাতে কি মেথডে পড়ে আসছি, তখন এটার একটা অ্যানালাইসিস পেয়েছিলাম আমি। আমরা যেইভাবে ডিজাইন স্টুডিওতে পড়ে আসছি সেটা হচ্ছে খুব ট্রেডিশনাল, আমরা স্টুডিও মডেল যেটা বলি, সেখানে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় যে দে আর আস্কড টু প্রোভাইড অ্যান এফেক্টিভ সলিউশন, এবং ইন মোস্ট কেসেস দিজ আর মোস্টলি হাইপোথেটিক্যাল ডিজাইন প্রবলেম। বলা হতো যে একাডেমিয়াতে আছো, একটু অসুবিধা নেই, একটু চিন্তা ভাবনা খোলার জন্য, একটু ক্রিয়েটিভিটিকে এনকারেজ করার জন্য হাইপোথেটিক্যাল সাইড দেওয়া হচ্ছে, এবং which were very much defined by the instructor. আমার ইনস্ট্রাক্টর বললো এখানে একটা রাস্তা আছে, বাট এটা না চিন্তা করলে হবে, স্কুলের যেহেতু এক্সারসাইজ হচ্ছে। এবং আমাদেরকে বলা হলো যে দিজ আর দ্য প্রোগ্রাম, সো আমরা টিপিক্যাল যে প্রোগ্রাম আছে সেখান থেকে করলাম। সো এই যে ট্রেডিশনাল মেথডে আমরা যে স্টুডিওতে পড়ে এসেছি, সেটার একটা বড় ক্রিটিসিজম আছে, স্পেশালি এখনের সময় এসে। এই ক্রিটিসিজমটা বলা হচ্ছে, I'm quoting from Boshier, সে বলছেন যে the studio has a tendency to adopt the architecture as art approach, and in this process the focus on form making as the primary design goal, and the reliance on intuition and artistic skill, the disregard for the process, and the lack of focus on rational problem solving. The focus remains on the self-satisfaction and the lack of social consideration. So এই ক্রিটিসিজমটা কিন্তু ইদানিং, এটা 2010 এর একটা লেখাতে উনি লিখেছিলেন, বাট আমার মনে হয় যে দিস অ্যাপ্লাইজ টু হাউ উই স্টাডিড আর্কিটেকচার। এবং এরপরে যখন আমি কাজ করতে শুরু করলাম, 97-98-এ যখন কাজ করতে শুরু করলাম, আমার প্রথম প্রজেক্ট যদি বলি, অথবা আমার যদি 30টা প্রজেক্ট আমি করে থাকি, তার মাঝখানে আমি বলবো যে অন্তত 20টা প্রজেক্টে এসে দেখা যাচ্ছে যে আমার যে ক্রিয়েটিভ প্রফেশনের কথা বলা হচ্ছে সেটা আটকে গেছে হচ্ছে 72/50 ফিটের 5 কাঠা সাইটে, অথবা 72/100 ফিটের 10 কাঠা সাইটে। এবং আমাকে বলা হচ্ছে যে দক্ষিণে রাস্তা আছে, এবং আমরা একদম হুলুস্থুল করে 50 ফিটের মধ্যে 4 ফিট 4 ফিট ছেড়ে 42 ফিট বাই 61 ফিট বাই 60 ফিটের 6তলা বিল্ডিং বানানোর জন্য আমরা একদম উঠে পড়ে লাগলাম। এটা ছিল আমার মতো অনেকেরই ফার্স্ট কাইন্ড অফ জব। সো এবং সেখানে আমাদের আর্কিটেকচার করার, আমি বলতাম যে এটা হচ্ছে 20 ইঞ্চির আর্কিটেকচার, যে আমার ডিজাইন করার এবিলিটি বা সুযোগ সুবিধা ম্যাক্সিমাম ক্ষেত্রে আটকে যেত 20 ইঞ্চির মাঝখানে। এমনও সময় হয়েছে যে ক্লায়েন্টের কাছ থেকে রীতিমতো মানে চাইতে হতো যে 10 ইঞ্চি জায়গায় একটু নেই, বিল্ডিংটা একটু সুন্দর করি অথবা একটু ভালো করি। সো মার্কেট যেই প্রফেশনকে ড্রাইভ করছিল ওই সময় রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের কারণে, তখন এই আমার যে পড়ার যে প্রসেসটা ছিল, যে প্রোডাক্ট তৈরি করা, অ্যাসপিরেশনাল প্রোডাক্ট তৈরি করা, সেটাকে অনেক বেশি গাইড করেছে। আমরা যে সময়ের কথা বলছি, এই সময় ঢাকাতে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাইন্ড অফ বুমিং এবং অলমোস্ট পিকে যাচ্ছে, এবং ওই সময় আর্কিটেকচারের যারা পাশ করে বের হচ্ছে তাদেরকে বলাই হতো যে তোমার মার্কেট তোমাকে বলছে এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য। সো আমি যদি বলি যে আজকের প্রেজেন্টেশনটার আমার কাছে আরো এই প্রেজেন্টেশনটা তৈরি করার একটা বড় উদ্দেশ্য ছিল যে আমার ফ্রাস্ট্রেশনটা কিছুটা শেয়ার করা। আমি 5 বছর কাজ করার পরে আমি রিয়েলাইজ করলাম যে আমি একজন জনবিচ্ছিন্ন মানুষ, এবং আমি স্টার আর্কিটেক্ট হওয়ার এই ইঁদুর দৌড়ে পড়ে আমি ভুলে গেছি যে মানুষ আসলে কি করে কাজ করতে চাচ্ছে। তো আমার এই ফ্রাস্ট্রেশনটা আমি একসময় আমার যিনি সিনিয়র ছিলেন, যার আন্ডারে আমি কাজ করতাম, উনি যখন ঢুকে বলতেন যে ইউ হ্যাভ এ নিউ প্রজেক্ট, আমি জিজ্ঞেস করতাম 50-72 নাকি 72-100, কলামলা বিল্ডিং নাকি বাক্স বিল্ডিং। সো কলামলা মিনস যারা পোস্ট কলোনিয়াল একটা এলিভেশন চাইতেন, এবং বাক্স মানে হচ্ছে একটু মডার্ন লাইন প্লেন নিয়ে কাজ করা, সেই 20 ইঞ্চির মাঝখানে সুযোগ হতো। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে
আমি যেভাবে কাজ করছি তাতে আমি বিশাল একটা জনগোষ্ঠীর থেকে একদম আলাদা। আমি ছাই রঙের জামা পরি, আমি কারোর সাথে সোশ্যালাইজ করতে গেলে লাইট নিয়ে কথা বলি, ডার্কনেস নিয়ে কথা বলি, কিন্তু আমার জীবনে কোনো রং নেই। অথচ চারদিকে এত এত রং যে আমি সেই রংগুলাকে কি করে ব্যবহার করব আমি জানি না। তো হয়তো এই ফ্রাস্ট্রেশন থেকে আমার 5 বছর পরে, 5 বছর পুরো কাজ করার পরে আমার সুযোগও হলো, এবং যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমি ডেভেলপমেন্ট কি সেটা আসলে পড়তে চাই। সুযোগটা বলবো যে এইভাবে যে আমাকে যখন বলা হয়েছিল, ম্যাডাম যেটা বললেন যে আমি শিভনিং স্কলারশিপ পেয়েছিলাম। তো আমার প্রথম দিন মনে আছে, শিভনিং স্কলারশিপে আমার ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল যে 10 years down the lane where do you see yourself। আমাকে যেহেতু এটা ব্রিটিশ একটা সাপোর্টেড, তাদের উদ্দেশ্য ছিল শিভনিং স্কলারশিপ দেওয়া হয় পলিসি মেকারদের। আমাকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে শুধুমাত্র একজন আর্কিটেক্ট সোফা শিভনিং স্কলার আছে, why will you be the second one, এবং আমরা কেন তোমাকে এই শিভনিং স্কলারশিপটা দিব, who will you be as a policy maker in 10 years down the lane। সো আমাকে সেই উত্তরটা দিতে চিন্তা করতে হয়েছিল, কিন্তু আমার হয়তো সেই উত্তরটা পছন্দ হয়েছিল বা তাদের কাছে মনে হয়েছিল যে I will become a policy maker in the future, সেজন্য I got the শিভনিং স্কলারশিপ। এবং আমি একটা একদমই অচেনা জায়গায় পড়তে গেলাম। তো যদিও এটা শেষের ছবি, আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, আমি লন্ডনে যখন পড়তে যাই আমাকে আমার প্রফেসর জিজ্ঞেস করলেন তুমি তোমার ব্যাকগ্রাউন্ড বলো। তো আমি খুব গর্বিত হয়ে বললাম যে আমি আর্কিটেক্ট, আমি অন্তত 30টা বাড়ি ডিজাইন করে তারপরে কাজ করছি। তো বললো হ্যাঁ, তুমি এতদিন পর্যন্ত জানতে একটা সার্টেন গ্রুপের জন্য কি করে ডিজাইন করতে হয়, এবং তোমার ইচ্ছে আছে অন্য মানুষদের সঙ্গে কাজ করার, কিন্তু তুমি তাদের সঙ্গে কি করে কাজ করতে হয় সেটা জানো না। তো প্রথম দিন আমাকে পাঠিয়ে দেওয়া হলো ট্রাফালগার স্কোয়ারে, তুমি দেখে এসে বলো যে এটা কি হচ্ছে। তা আমি আমার আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডের শিক্ষা থেকে বললাম এটা এত ফিট চওড়া, এই পাশে এই বিল্ডিং আছে সেই বিল্ডিং আছে বলে আমি খুব সুন্দর একটা অ্যানালাইসিস করলাম। তো আমার প্রফেসর সুন্দর করে এটা সরাই দিয়ে বললো ঠিক আছে বুঝলাম, মানুষ কি করছে। তো ওই প্রশ্নের উত্তর দিতে আমাকে আবার 3 বার যেতে হলো, যে আমি বসে বসে দেখলাম মানুষ আসলে কি করছে। তো আমাকে ডিপিইউ ডেভেলপমেন্ট প্ল্যানিং ইউনিট আমরা বলি এটাকে, বার্কলেটের, আমাকে শেখানো হলো যে তোমার ইউনিট অফ অ্যানালাইসিস হচ্ছে মানুষ। এবং এটা শেষ যেটা ছিল যে আমার শেষ যে অ্যাসাইনমেন্ট, সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো জ্যামাইকাতে কিংস্টনে একটা এলাকা আছে যার নাম হচ্ছে প্যারেড গার্ডেন। এবং প্যারেড গার্ডেনকে আমাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে 24 বছরের বেশি যদি একজন ছেলে বেঁচে থাকে বলা হয় যে খুবই লাকি। 12 থেকে 14 বছরে প্রথম একটা মেয়ে মা হয়, এবং এদের মেইন রোজগার হচ্ছে এক্সটর্শন। এবং এখানের রাস্তার এই পার থেকে ভুলে অন্য পার দিয়ে হাঁটলে গুলি খাওয়ার সম্ভাবনা 100%। কিন্তু এই জায়গাটার একটা আমার জন্য দিস ওয়াজ আ বিগ চেঞ্জ। এখানে যে আমি বুঝলাম যে আমার গায়ের রং আসলে অনেকের জন্য অ্যাট্রাকটিভ, আমার গায়ের রঙের জন্য আমি যে ডিসক্রিমিনেট হয়ে আসছি সেটা কোনো ব্যাপার না, আই ক্যান বি এনিওয়ান আই লাইক। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে প্যারেড গার্ডেনের যে আমাদেরকে যে কাজ করতে বলা হলো, আমরা খুব ছোট্ট একটা শ্যাবি একটা রুমের মাঝখানে আমরা 14 জন স্টুডেন্ট, আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, কেউ একজন ইকোনমিস্ট, কেউ আরবান প্ল্যানার, 3 জন আর্কিটেক্ট, একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, এরকম আমরা একটা 14 জনের গ্রুপ মিলে আমরা কাজ করতে শুরু করলাম যে সেই প্যারেড গার্ডেনের যেই ভয়ঙ্কর একটা সমস্যা পীড়িত এলাকা, সেই জায়গাতে তারা নতুন হাউজিং ডিজাইন করছে। একটা ইন্টারন্যাশনাল ফার্ম সেই হাউজিং ডিজাইন করেছে যে প্রিকাস্ট কংক্রিট দিয়ে হাউজিং ডিজাইন হবে, এবং 800 ফ্যামিলি যখন যেই জায়গাতে থাকছে তাদের আসলে সবার জায়গা হবে না, এখানে 300 ফ্যামিলি থাকবে, বাকি ফ্যামিলিরা চলে যাবে। সো অ্যাজ এ স্টুডেন্ট আমাদেরকে বলা হলো যে ক্যান ইউ গিভ আস এনি আইডিয়াস। আমরা 3 সপ্তাহে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে সবার সঙ্গে সেই জায়গা যাদের সঙ্গে কাজ যাদের বাড়ি তাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা যেটা জানতে পারলাম
যে আমরা হিসাব করে দেখলাম 800 মানুষই আসলে এখানে থাকতে পারে এবং তাদেরকে বাড়ি ভেঙে নতুন করে বানানোর কোনো প্রয়োজন নাই এবং যেই কংক্রিট দিয়ে বানানো হবে সেটা তারা চায় না। এবং এই সমস্ত কাজগুলো করে আমরা যেদিন যাদের জন্য বাড়ি তাদের সামনে প্রেজেন্ট করলাম, তারপরে আমাদের প্রেজেন্টেশনটা ছিল ওদের ন্যাশনাল হাউজিং অথরিটির সাথে, ইনি হচ্ছেন ন্যাশনাল হাউজিং অথরিটির চেয়ারম্যান, এবং আমরা যারা আমাদেরকে হোস্ট করেছিল ইনি হচ্ছেন এই আর্কিটেক্ট, ওনার অফিসে আমরা কাজ করতে গিয়েছিলাম। সো আমাদের প্রেজেন্টেশনের আগের রাত্রে আমাদের প্রফেসর বাবুল মুমতাজ উনি এসে আমাকে একটু আলাদা করে বললেন যে আবার ক্যালকুলেট করো তোমাদের যে হিসাব করছো, বিকজ তোমাদের কথার উপর ভিত্তি করে আজকে পার্লামেন্টে ঝগড়া হয়েছে এবং based on what you have your findings এই প্রজেক্টটা, ইন্টারন্যাশনাল প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো ইউ হ্যাভ angered many parliamentarians, স্পেশালি এলাকার লোকজন বলছে যে তোমরা যেটা বলছো সেটা যদি ট্রু হয় তাহলে কেন 500 ফ্যামিলিকে এই এলাকায় ছেড়ে দিতে হবে। সো প্রেজেন্টেশনটা তৈরি হওয়ার শেষ মুহূর্তে এই চেয়ারম্যান সাহেব, আমাকে মনে আছে, উনি আমাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলেন, কারণ আমি এটা টিম লিড হিসাবে কাজ করছিলাম, যে তুমি আমাকে বলো তোমরা যেটা বলছো সেটার মানেটা কি। তো আমার মনে আছে যে ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম একজন সিনিয়র অফিসিয়ালের মুখের সামনে খুব শক্তভাবে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনারা মানুষকে ভুলে গেছেন এবং মানুষকে যদি না ভুলে যান এই প্রজেক্ট এভাবে করতেন না। এবং এই ছবিটা আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইউ ক্যান সি হাউ অ্যাংরি হি ওয়াজ অ্যান্ড ইউ ক্যান সি হাউ হ্যাপি দ্য আর্কিটেক্ট ওয়াজ। আমার এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা খুব ছোট একটা অ্যানালাইসিস করেছিলাম। আমরা হাউজিং কে দেখেছিলাম ফ্রম ইকোনমিক পার্সপেক্টিভ, ফ্রম সোশ্যাল পার্সপেক্টিভ, ফ্রম কালচারাল পার্সপেক্টিভ, ইভেন ফ্রম ক্রাইম অ্যান্ড সেফটি কি করে এনশিওর করা যায়। এবং আমি খুবই বলবো যে আই এম সো লাকি, আমি এই প্রেজেন্টেশনটা করার জন্য আই ওয়াজ সার্চিং ফর দ্য রিসেন্ট ফটো, এবং আই ক্যান প্রাউডলি সে যে আমাদের সেই অ্যানালাইসিস থেকে আমার এই স্কেচটা ছিল যে এই নেইবারহুডের চেহারা আসলে কি হওয়া উচিত, এবং এটা হচ্ছে আজকের চেহারা। সো আমার কাছে মনে হয়েছে যে এই যে আমাকে পড়ার শোনার মাঝখানে যে আমাকে শেখানো হলো যে you can make a change if you think about the people, সেটা সম্ভবত আমার জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা ছিল, যেটা আমার কাছে মনে হয়েছিল যে আমি ভুলে যাচ্ছি। তো সেইভাবে যদি বলি, এরপরে আমি যখন ফিরে এসে কাজ করা শুরু করি, খুবই উৎসাহ যে আমার বলা হচ্ছে যে আমি ডিপিউ অ্যালামনাই হিসাবে আমি নাকি ডেভেলপমেন্ট যা জানার জেনে আসছি, এবং আমি কাজ করতে শুরু করলাম। এবং আমার প্রথম দিনের কাজ থেকে আমার এখনো দিনের কাজের ফার্স্ট জায়গাটা হচ্ছে আমি যে কোনো কমিউনিটিতে যখন যাই আমার প্রথম কাজ হচ্ছে বাথরুম দেখা, টয়লেট। মাই ওয়ার্ক স্টার্টেড উইথ দ্য টয়লেট এবং 20 টাকা আ উইক সেভিংস। আমার কাছে এটা বিশাল একটা ব্যাপার ছিল যে যখন একজন ময়মনসিং এর একটা বস্তিতেই, আমি বস্তি বলি না, আমি ইনফর্মাল সেটেলমেন্ট বলি, আমি বসতি বলি, তো সেখানে একজন রিক্সা চালায়, তার ওয়াইফ, সে এসে আমাকে জিজ্ঞেস করলো আপনি কে। তা আমি কে পরিচয় দেওয়ার চেয়েও বললো আপনি কি জানেন যে আমার ব্যাংকে 3000 টাকা জমা আছে এবং আমার এই বাথরুমটা হওয়ার পরে আমার স্বামী মাসে আরো 5 দিন বেশি কাজ করতে পারে, সেই জন্য আমার বাচ্চাটা স্কুলে যায়, আমার ডাক্তারের খরচ দিতে হয় না, সেই জন্য আমার ব্যাংকে 3000 টাকা জমা আছে। আপনি কি জানেন কত ভালো এটা? তো আমার কাছে এই যে কথাটা, এটা কিন্তু বিশাল একটা কথা ছিল। আমার মনে আছে সেকেন্ড ইয়ারে আমার প্রথম ফাংশনাল ডিজাইনে শাহেদা ম্যাডামের কাছে আমার টয়লেট লেআউট শেখা। আমি সেই জন্য আজকে বললাম যে শাহেদা ম্যাডাম আজকে থাকাটা আমার জন্য বিশাল একটা ব্যাপার। ম্যাডাম আমাকে শিখিয়েছেন যে এইভাবে টয়লেটের লেআউট হয়, এইভাবে ড্রাই জোন, ওয়েট জোন ভাগ হয়। কিন্তু আমি বলবো যে ওই সময় আমার মাথায় চিন্তা ছিল না যে আমি এইরকম একটা টয়লেট কোনোদিন আমাকে ডিজাইন করতে হবে যেখানে টয়লেটটা ইজ নট অনলি আ ফাংশনাল এরিয়া ফর স্যানিটেশন,
টয়লেটটা কারো একটা মেডিকেল এক্সপেন্সেস কমাতে পারে, কারো একটা সোশ্যাল স্ট্যাটাস হতে পারে। যেই বাড়িতে ভালো টয়লেট আছে সেই বাড়ির মেয়েদের ভালো বিয়ে হচ্ছে। ভালো বিয়ে মানে হচ্ছে সে তার জামাই বাড়িতে তার অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা কম। ভালো বিয়ে মানে হচ্ছে সেই মেয়েটা কম বয়সে প্রেগনেন্ট হবে না। তো একটা টয়লেট কিন্তু শুধু একটা টয়লেট না, ইটস এ সোশ্যাল স্ট্যাটাস, ইটস এ হেলথ কন্ডিশন, ইটস অ্যান ইকোনমিক কন্ডিশন। তো আমরা এই যে চিন্তাটা করি যে আমরা একটা স্পেসকে আমরা স্পেশালি ভেবে আসছি, কিন্তু আমার এক্সপেরিয়েন্স ইন ডেভেলপমেন্ট সেক্টর হচ্ছে স্পেসের হ্যাজ মেনি আদার ডিমেনশন। এবং এই যে 20 টাকা সপ্তাহে জমানোর জন্য যখন মিটিং এ বসেন ওনারা, একটা রাস্তায় বসেন। আগে যেই মহিলারা কোনোদিন ঘর থেকে বেরোতো না, তারা এখন রাস্তায় বসে রীতিমতো রাস্তা জড়ো করে কিছুক্ষণের জন্য ওনারা মিটিং করে সরে যায়। তো ডেভেলপমেন্ট সেক্টরে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক কিছু এই ধরনের জিনিস যাচ্ছি। আমার শেখার একটা বড় অংশ ছিল পপুলেশন কাউন্সিলের সঙ্গে কাজ করা, যেখানে আমি শুধু শুনতাম বাল্য বিবাহ হয়, কিন্তু আমি যখন এই ডান দিকের মেয়েটার সঙ্গে খুলনাতে যে প্রথম দেখা করি, আমার কাছে প্রথম সেদিন মনে হচ্ছিল যে আমার বাড়ির মেয়েটার বয়স আর ওর মেয়ের বয়স একই সমান। এবং এই মেয়েটা 12 বছর বয়সে বিয়ে হয়েছে, 14 বছর বয়সে তার প্রথম ছেলেটা হয়েছে। এবং যখন আমার সঙ্গে ওর দেখা হয় তখন ওর মাত্র 15 বছর বয়স, এবং তার শাশুড়ির জন্য সামনে কথা বললে লুকাচ্ছিল, বলছিল না আমার বয়স 18। এবং এর সঙ্গে কম্প্যারিজন হচ্ছে এই সমস্ত 15 থেকে 17 বছর মেয়েদের একটা ইভেন্টে আমাকে নেওয়া হলো, যে ওদের সঙ্গে আমাকে কিছু কাজ করতে হয়েছিল। এবং এদেরকে লাইফ স্কিল হিসাবে ট্রেনিং দেওয়া হচ্ছে সিম্পল জিনিস, কম্পিউটার ব্যবহার করা, কম্পিউটারে ফটোশপ ব্যবহার করা, এবং তাদেরকে সফটওয়্যার দিয়ে ইংরেজি শেখানো হচ্ছে। কারণ বালিকা যে প্রজেক্টের সঙ্গে আমি যুক্ত ছিলাম, তাদের একটা বড় ফাইন্ডিংস হচ্ছে যে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বেশি আর্লি ম্যারেজ হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে স্কুলে ফেল করে, পরীক্ষায় ফেল করে, এবং পরীক্ষায় সবচেয়ে বেশি ফেল করে ইংরেজিতে, তারপরে ফেল করে অঙ্কে। সুতরাং তাদেরকে যদি এই দুটা স্কিল, এই দুটা সাবজেক্টে তাদেরকে আগানো হয়, তাহলে ওরা হয়তো আরো কিছুদিন স্কুলে থাকবে। যদি আরো কিছুদিন স্কুলে থাকে তাহলে আরেকটু পরে বিয়ে হবে, যদি আরেকটু পরে বিয়ে হয় তাহলে তার আরো অনেক কিছু হবে। এবং তারা এই মেয়েরা কম্পিউটার শেখার পরে ওদের দাবি ছিল ফটোশপ শেখা, কারণ ওরা এখন ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে ফটোশপ দিয়ে যদি ছবিটাকে এডিট করে দিতে পারে, তাহলে দ্যাট বিকামস দেয়ার নিউ লাইভলিহুড। এখানে আর্কিটেকচারের কোনো কিছু ছিল না, এবং আর্কিটেকচারের কোনো স্পেসের কোনো কথাই ছিল না। এটা যেমন সত্যি, তেমন সত্যি হচ্ছে যখন আমি আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন কনসালটেন্সি করতে যাই, তখন আমি এইরকম অনেক জায়গাতে আসি। ডান দিকের যে ছবিটা, এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টারের ভেতরে এই অংশটা তৈরি করা। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা কি, আমাকে বলা হলো এটা প্ল্যান্টার। তো আমি শুধু জিজ্ঞেস করেছিলাম এই প্ল্যান্টারের গাছটায় আলো কোন দিক থেকে আসবে, বাতাস কোন দিকে হবে। বলছে ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইন করে দিয়েছেন, আমরা করে ফেলছি। বাঁ দিকের যেটা, এটা হচ্ছে পৌর মার্কেট। এরকম অনেক অনেক পৌর মার্কেট বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশে। এই মার্কেটটা বলা হচ্ছে যে এখানে মেয়েদেরকে, মহিলাদেরকে এনকারেজ করার জন্য তৈরি করা হচ্ছে, কিন্তু এইখানে যদি সিঁড়ির হাইট দেখেন, একজন প্রেগনেন্ট মহিলার উঠতে অনেক কষ্ট হবে। আমি যে নর্মাল একজন মহিলা ছিলাম, আমার উঠতে কষ্ট হয়েছে। এখানে মহিলাদের জন্য আলাদা কোনো টয়লেট নেই, যেটা আছে সেটা ব্যবহারের অযোগ্য। এবং এই শহরের যেই জায়গাতে প্রয়োজন, যে এই অংশটা দরকার ছিল, যে এই রাস্তায় যে পার্কিং এর জায়গা দরকার ছিল, এই ডিজাইনে, আর্কিটেকচারাল ডিজাইনে এই সমস্ত কোনো কিছুর কোনো রিফ্লেকশন নেই। আমি যেহেতু আমার নিজের গায়ে লাগে যে এরকম কেন, তো আমি জিজ্ঞেস করলাম এই ডিজাইন গুলো যখন হয়েছে আপনাদের সঙ্গে কোনো কনসালটেশন হয়নি, বা আপনারা কি চান? বলছে না, ইঞ্জিনিয়ার সাহেবরা ডিজাইন করে দিয়েছেন, আমরা তৈরি করে ফেলেছি। সো আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে ডেভেলপমেন্ট সেক্টরে যখন কাজ করতে যাচ্ছি, যখন ডেভেলপমেন্ট সেক্টরে সো মেনি থিংস আর হ্যাপেনিং, তাহলে আমাদের বিল্ট এনভায়রনমেন্টে কেন আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কিছু হয় না? আমি একটা
ছোট্ট ইউটিউবের ভিডিও দেখছিলাম, স্টুডেন্টরা বোধহয় খুব ভালোই দেখবে, যে প্রোজ অ্যান্ড কনস অফ স্টাডিং আর্কিটেকচার। সেখানে প্রোজে একটা বলা হচ্ছে যে আর্কিটেকচার হচ্ছে তেমন একটা প্রফেশন যেখানে ইউ ক্যান মেক চেঞ্জেস, ইউ ক্যান ইমপ্রুভ। সো ডেভেলপমেন্টের একদম বাংলা কিন্তু আমরা বলি যে উন্নয়ন, আমার একটা স্টেট থেকে অন্য আরেকটা স্টেটে, বেটার স্টেটে যাওয়া। তো সেই হিসাবে আর্কিটেকচারের যে কাজের সুযোগ অথবা আর্কিটেক্টদের যে কাজের সুযোগ, তাদের কিন্তু এই সবচেয়ে বেশি চেঞ্জ করার সুযোগ আছে। শুধুমাত্র যেটা চিন্তা করতে হবে যে আমার কাছে যেটা মনে হচ্ছে, ডিজাইনিং দ্য রাইট থিং অ্যান্ড ডিজাইনিং থিংস রাইট। আমরা কি করে ডিজাইনটা করছি সেটা সঠিক হচ্ছে কিনা, এবং যেটা ডিজাইন করছি সেটা আসলে সঠিক কিনা, এই দুটো চিন্তা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সিনার্জি হয়ে যাচ্ছে। যে আমরা আর্কিটেকচারকে আলাদা, যেই ফ্রাস্ট্রেশন থেকে আমি বলবো যে হ্যাঁ আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি ডেভেলপমেন্ট সেক্টরে যেতে চাই, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমার 30টা বিল্ডিং মাত্র হয়তো 300 জন অথবা 3000 লোকই ব্যবহার করে। কিন্তু যখন আমার যে ফার্স্ট প্রজেক্টটা ছিল সেটার টার্গেট ছিল 30 লাখ লোক, এবং এখন আমি যে কাজ করছি সেটাতে হয়তো দেখা যাবে 1.5 কোটি লোকের কিছু না কিছু চেঞ্জ হতে পারে। তার মানে চিন্তাটার জায়গাটা হচ্ছে যে আমরা আর্কিটেকচারকে ফেলে দিচ্ছি না, ডেভেলপমেন্টকে আলাদা করছি না, কিন্তু যদি দুটাকে একসঙ্গে করতে চাই তাহলে আমাদেরকে শুরুতেই বোধহয় চিন্তা করতে হবে যে আমরা আসলে সঠিক ভাবে করছি কিনা। তা আমি যদি বলি যে আমার সঠিক ভাবের চেষ্টার একটা অংশ ছিল যে আমি 16 বছর ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তার আগে আহসানুল্লাহ পড়িয়েছি। আমি আহসানুল্লাহ পড়ানোর সময়ের সঙ্গে ব্র্যাকে পড়ানোর সময়ের যে সম্পর্কটা বা ডিফারেন্সটা বলবো, সেটা হয়েছে যে ব্র্যাকে যখন আমি পড়াতে শুরু করেছি আমার কাছে মনে হয়েছে ব্র্যাকের যে ইথোস অ্যাজ অ্যান এনজিও, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদের সেই সুযোগটা ছিল যে এই যে ডেভেলপমেন্টের সঙ্গে কি করে আর্কিটেকচারকে কম্বাইন করে এফেক্টিভ চেঞ্জ করা যেতে পারে সেটা। সুতরাং আমার সবসময় ইচ্ছা ছিল যে একটা প্যাডাগজিক্যাল শিফট আসা প্রয়োজন, যেখানে আমরা ক্রিয়েটিভিটির সঙ্গে রেশনালিজমকে ব্যালেন্স করব, আমরা সোশ্যালি রেসপন্সিভ প্রফেশনালস তৈরি করব। এই আমি বলবো যে হ্যাঁ, টু সাম এক্সটেন্ট আমি নিজে অন্তত খুবই খুশি যে আমার 16 বছরের ব্র্যাকে আমি অনেকজন পেয়েছি, যেখানে আজকে আনিকা এখানে আছে, তারিম আছে, আমি দেখলাম অবনী জয়েন করলো, যে আমি এইটুকু ক্লেম করতে পারি যে প্যাডাগজিক্যাল শিফট যেটা আমি মনে করেছিলাম, যেটা বিশ্বাস করেছি যেটা হওয়া উচিত, সেটা আমি যেই কতদিন ব্র্যাকে ছিলাম আমি তাদেরকে চেষ্টা করেছি যে তাদের মাঝে এই চেঞ্জটা, ডিজাইনিং দ্য রাইট থিং ইন দ্য রাইট ওয়ে, তাদেরকে এনকারেজ করা। তারা কি করবে ভবিষ্যতে সেটা তারা ঠিক করবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে অ্যাজ অ্যান একাডেমিক অ্যান্ড প্রফেশনাল আমার এই দায়িত্বটা আছে যে চেষ্টা করা যে আমরা যে ফিউচার আর্কিটেক্টস তৈরি করছি তাদেরকে কারেন্ট সিচুয়েশনে কি প্রয়োজন সেটাকে বুঝতে চেষ্টা করা, তাদেরকে মার্কেট রেডি করা, এবং মার্কেট যদি ডিমান্ড করে যে তাদেরকে জনবিচ্ছিন্ন না হয়ে জনগণের সঙ্গে কাজ করতে হবে, তাদেরকে করতে হবে। সুতরাং এর সঙ্গেই যদি আমি আরেকটু বলি যে আমার এর পরের যে কাজ করি, আমার একটা বড় কাজের অংশ হচ্ছে আমি রিসার্চ করি, যেটা আমি মোস্টলি চেষ্টা করি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে, অর রাদার ক্লাইমেট এক্সট্রিম, এবং আমার একটা কি ফোকাস হচ্ছে অন জেন্ডার। when I talk about gender, আমি কিন্তু শুধুমাত্র মহিলাদের সঙ্গে কাজ করি সেটা না, আমি মহিলা পুরুষ সবার সঙ্গেই কাজ করি, কারণ আমি যেভাবে জেন্ডারকে বিশ্বাস করি বা যেভাবে বুঝতে শিখেছি বা যেভাবে কাজ করি, তাতে মনে করি যে পুরুষ এবং নারীর সম্পর্কের মাঝখানে যে ক্ষমতা নিয়ে যে চিন্তাটা, পাওয়ার রিলেশন, সেটাই আসলে সমস্ত কিছু গাইড করে। সুতরাং ক্লাইমেট চেঞ্জে যখন আমরা বলি যে মহিলারা সবচেয়ে বেশি ভালনারেবল, সেটা আসলে সবসময় সত্যি না। পরিবেশ ভেদে, জায়গা ভেদে কখনো কখনো পুরুষরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, কখনো কখনো মহিলারা। কিন্তু যখন আমরা এই শুধুমাত্র পুরুষ মহিলা না বলে তাদের পাওয়ার রিলেশনটাকে বুঝতে চেষ্টা করি, তখনই কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জেস আনতে পারি। আমি যদি বাঁ দিকের ছবিটার কথা বলি, এক্সপেরিয়েন্সটা শেয়ার করি, যে
আমি কল্যাণপুরে যখন আমার এই রিসেন্ট রিসার্চ প্রজেক্টে কাজ করতে যাই, প্রথম দিনের আমার ওনার সঙ্গে যে ওনাদের সঙ্গে মিটিংটা হয়েছিল, সেখানে আমাকে বলেছিল ওনারা কোন রাস্তা দিয়ে হেঁটে রাতে ফেরেন গার্মেন্টস থেকে কাজ করে, এবং সেই জায়গার একটা বড় সমস্যা হচ্ছে অন্ধকার। এবং আমাকে একদম ম্যাপের মধ্যে দাগানো বলে দিল এই দিক দিয়ে যে এই পাশে যাবেন, তারপরে এই পাশে অন্ধকার হয়, সেই কারণে আমরা রাতে কাজ করতে পারি না, আসতে পারি না। তো আমাদের একটা সুবিধা ছিল এই রিসার্চে, আমরা গত ডিসেম্বর মাসে এই ছোট্ট এই আমরা যে অংশটায় কাজ করেছি সেখানে আমরা 8টা সোলার লাইট স্ট্রিট লাইট দিয়ে আসতে পেরেছি। এবং আমি 1 মাস পরে স্ট্রিট লাইট গুলো লাগানোর 1 মাস পরে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আই ওয়াজ সো হ্যাপি। আমি ঢুকে সারতে পারিনি, আমাকে দূর থেকে বলছেন আপনি আসছেন, রাত্রেবেলা না বাথরুমে যাওয়া যায়। এই চিন্তাটা আমরা কখনো যারা বাড়িতে একটা অ্যাটাচ টয়লেট ইউজ করি, আমরা হয়তো এই ফিলিংটা কোনোদিন জানবো না যে সন্ধ্যাবেলা বাথরুমে যাওয়া যায় কতটা একজন মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে, সেটা আমরা কখনো ফিল করব না। যেটা এই মহিলাটা আমাকে দেখা মাত্র বলছে রাত্রেবেলা বাথরুমে যাওয়া যায়, আলোর জন্য ভয় লাগে না, মোবাইল নিয়ে যেতে হয় না। ছোট্ট একটা জিনিস যে আমরা লোকেট করেছিলাম যে কোন কোন জায়গায় হলে সবচাইতে বেশি ভালো সুযোগ হতে পারে, সেই প্ল্যানিংটা কিন্তু আমাদের এসেছিল যে এই কমিউনিটি লিডারদের বা কমিউনিটি যারা আছে তাদের সঙ্গে কথা বলে। সেম ওয়েতে যখন আমি বালিকা প্রজেক্টের সঙ্গে কাজ করি, তখন সাজেদা আপা আমার মেন্টর যিনি ছিলেন, উনি বারবার জিজ্ঞেস করছিলেন যে আমরা একটা সেফ প্লেস তৈরি করি, সেটা কোথায় হবে আমরা বুঝতে পারছি না, আমাদের চিন্তা হচ্ছে একটা, বাট তুমি বলো যে কিভাবে হতে পারে। সো আমি ওনাদেরকে যেটা সাহায্য করেছিলাম যে ওনাদেরকে আমি একটা সার্ভে ডিজাইন করতে দিয়েছিলাম সব মেয়েদের মাঝে, যারা আইডেন্টিফাই করেছিল ফিজিক্যালি তারা কোন জায়গাটাতে সবচেয়ে বেশি সেফ ফিল করে। এবং সেটার একটা আউটকাম ছিল যে আমি যে ফিজিক্যাল সার্ভে গুলো করে দেখতে পেরেছিলাম যে প্রাইমারি স্কুলটা হচ্ছে এই মেয়েদের জন্য সাইকোলজিক্যালি ফিজিক্যালি সবচাইতে সেফ জোন। এবং এই যে সেফ প্লেসে যে ওরা আসতে পারছে, বাড়ির বাইরে বের হতে পারছে, কিছুক্ষণ পিয়ারদের সঙ্গে কথা বলতে যাচ্ছে, তাতে যে তাদের এই কম্পিটিটিভনেস তৈরি হয়, তাদের যে কনফিডেন্স বিল্ডিং হয়, সেটা বলতে পারে কেউ যে এখানে আর্কিটেক্টের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি বলবো যে ওই স্পেসটা কি হবে সেটা কিন্তু আমি আর্কিটেক্ট হিসাবে আমি অনেক বেশি তাড়াতাড়ি সেটাকে আইডেন্টিফাই করতে পারছি। আমার জন্য এটা খুব একটা প্রাউড মোমেন্ট ছিল যখন আমি জেনেছিলাম যে Population Council is pretty old organization. ওদের 52 years of history তে ওরা যে ফেলোশিপ দেয়, I was the only architect to work with them. So আমাকে সবসময় জিজ্ঞেস করা হতো যে তুমি এখানে কেন? আমার কাছে মনে ছিল যে আমি এখানেটাই আসাটা জরুরি, কারণ আমি ডেমোগ্রাফারদের কাছ থেকে ইকোনমিস্টদের কাছে শিখেছি, এবং ইন রিটার্ন আমি ওনাদেরকে স্পেশাল অ্যাসপেক্ট গুলাকে অনেক সহজে ওনাদের রিসার্চের মধ্যে নিয়ে আসতে পেরেছি। এবং সেখানে যদি আমার যদি রিসেন্ট প্র্যাকটিসের কথা বলি, আমি বিভিন্ন ডোনার এজেন্সির সঙ্গে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রজেক্টে কাজ করেছি অ্যাজ আ কনসালটেন্ট, কখনো ইভ্যালুয়েশন করার জন্য, অথবা কখনো কখনো তাদের ডিজাইন গাইডলাইন্স কি হতে পারে সেটার জন্য। তো আমার যেটা সবচাইতে বেশি আমি বলবো যে যেটা আমার এক্সপেরিয়েন্স হচ্ছে যে বাংলাদেশে আমরা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। সো সেই ডেভেলপমেন্ট গুলা কিন্তু শহর ভিত্তিক, বড় বড় শহর ভিত্তিক হচ্ছে না, সেই ডেভেলপমেন্ট গুলা হচ্ছে 327টা পৌরসভায়, 3000 ইউনিয়ন পরিষদে। এবং সেইখানে যে বিশাল ইনফ্রাস্ট্রাকচারের যে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে কিন্তু আর্কিটেক্টদের ইনভলভমেন্ট আমি বলবো 10%ও না। আজকে সালমা শফি ম্যাডাম আছেন, আমি বলবো যে আমরা হাতে গুনে বলতে পারি কয়জন আর্কিটেক্ট ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেন। হাতে গোনা না, আঙুলে গুনলে আমরা বলতে পারবো কয়জন আর্কিটেক্ট আসলে এইসব ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনের সঙ্গে ইনভলভ। আমরা মনে করি যে বাদিকে যে ছবিটা, এটা একটা কিচেন মার্কেটের ছবি, আমরা কখনো চিন্তা করি নাই যে আর্কিটেক্ট হিসাবে একটা কিচেন মার্কেটের যে ডিটেলস গুলা করা দরকার আমরা কোনোদিন চিন্তা করি নাই যে কি করে বসবে। আমরা কোনোদিন চিন্তা করি না যে যেটা মহিলাদের জন্য একটা যদি বাজার হয়,
তার চেহারা যে টিপিক্যাল ইঞ্জিনিয়াররা যেভাবে ডিজাইন করে দিয়েছিলেন যে একটা শেড, তার বাইরেও আরো কিছু প্রয়োজন আছে। তার টয়লেটের সঙ্গে এই যে পুরুষ মহিলা আলাদা করা হচ্ছে, তার সঙ্গে বাচ্চাদের জন্য একটা টয়লেট ডিজাইন করতে হবে, সেটা আমরা কখনো বলি নাই। সুতরাং এইটা একটা বিশাল সেক্টর যেখানে আমরা আর্কিটেক্ট হিসাবে ইনভলভ হই না, বা কিভাবে হতে হয় সেটা জানি না। আমাদের স্কুলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করছি না সেভাবে। যখন প্রফেশনে আসছে তখন আমরা তাদেরকে কোনো ধরনের মেন্টরশিপ করে বলছি না যে এইভাবে কাজ করা যেতে পারে। সুতরাং আমাদের যে আমরা মিডল ইনকাম কান্ট্রি হব, আমাদের ডেভেলপমেন্ট রোল মডেল হচ্ছি আমরা। আমি কিন্তু প্রশ্ন করব যে সেইখানে আমাদের আর্কিটেকচার স্টুডেন্টদের ইনভলভমেন্টটা আসলে কতটুকু, আমরা আসলে তাদেরকে তৈরি করছি কিনা সেভাবে যাওয়ার জন্য। এবং যদি তৈরি না করে থাকি তাহলে আসলে ডিজাইনিং দ্য রাইট ওয়ে কি হতে পারে। আমরা কি আমাদের স্কুল থেকে শুরু করব নাকি আমাদের প্র্যাকটিসে শুরু করব? আর যেহেতু আজকের প্রেজেন্টেশনে অনেক বেশি ফিমেল মেম্বার্স আছে, আমি কিন্তু বারবার জিজ্ঞেস করব যে where are you in terms of being the role model? আমরা যদি আমি এটা আমার শেষ স্লাইডটা করব, যদি ডান দিকের ছবিটা দেখেন, এটা হচ্ছে গাইবান্ধার একটা একদম ছোট একটা গ্রামে, অলমোস্ট চর থেকে আমি মাত্র বের হয়ে আসি, চরের সামনে চা খাচ্ছি। তো এই ছবিটা হচ্ছে, দেখেন যে এই মহিলাকে কিন্তু এখনো পরিচয় দিতে হচ্ছে অমুকের স্ত্রী, অমুকের মা। তারপরেও কিন্তু তার ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে সে সামনে আসছে। সংরক্ষিত মহিলা আসনও হতে পারে, কিন্তু তারপরে উনি সামনে আসছেন। উনি কিন্তু রোল মডেল হওয়ার চেষ্টা করছেন অথবা করেছেন। আমার দেখা 3 জন মহিলা রাজমিস্ত্রি, 3 জনই খুলনায় কাজ করেন। এনার সঙ্গে আমার কথা হয়েছিল যে আমি তো কখনো রাজমিস্ত্রি দেখি নাই, কি করে আসলেন? ওনার গল্পটা ছিল যে স্বামীর হাত ধরে, ছেলের হাত ধরে চেষ্টা করতে করতে শিখতে শিখতে এখন উনি নিজে রাজমিস্ত্রি হিসাবে কাজ করেন। আমরা এইরকম রোল মডেল পাই না। আমি শুনেছি বাংলাদেশে একমাত্র মহিলা কন্ট্রাক্টর হচ্ছেন বরিশালে একজন আছেন, যারা পুরো সেক্টরটাই ওনার পুরা টিমটা হচ্ছে মহিলাদের। কনস্ট্রাকশন সেক্টরে আমরা বলি আমাদের 10% or 8% অফ দ্য জিডিপি কনস্ট্রাকশন সেক্টরে। আমরা আর্কিটেক্ট হিসাবে আসলে কোথায় কাজ করছি জানি না। রোল মডেল যদি বলি, আমি বলবো যে এই ছবিটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। সেই বালিকার যেই ইভেন্টের কথা বললাম, সেখানে একটা মেয়ে ও আমাকে এঁকেছিল। এই ছবিটার রোল মডেল আমি না, এই যেহেতু ওই মেয়েটার ছবি আমার কাছে নাই সেই জন্য আমি রেখে দিই। ওই মেয়েটা আমাকে বলছিল আমি ছবি আঁকতে পছন্দ করি, আপনি তো আর্কিটেক্ট, নিশ্চয়ই ছবি আঁকলে আর্কিটেক্ট হওয়া যায়, আমি কোনো একদিন আপনার মতো হতে চাই। আমার কাছে মনে হয়েছিল যে আমার ওই প্রেজেন্সটা তাকে আর্কিটেক্ট হওয়ার জন্য ইন্সপিরেশন ছিল না, দরকার ছিল শুধু তাকে বিশ্বাসটা দেওয়া যে তুমি চাইলে তুমিও করতে পারো। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছি, আর্কিটেক্ট আছেন, ইঞ্জিনিয়ার্স আছেন, আমরা স্পেশাল ডেভেলপমেন্টে কাজ করছি সবাই, কিন্তু আমরা আসলে রোল মডেল কি তৈরি করছি কিনা, যেখানে আমরা সাহস দিতে পারি যে তুমি মেয়ে হতে পারো, তাতে কোনো সমস্যা নেই, তুমি মানুষ, আগে যদি মানুষ হিসাবে তোমার কোয়ালিফিকেশন থাকে, যোগ্যতা থাকে, শিক্ষা থাকে, তুমি অবশ্যই কাজ করতে পারো। সুতরাং আমি তখনই মনে করি যে যদি ডিজাইনিং দ্য রাইট ওয়ে বলি, তাহলে বোধহয় আমাদের এই হিউম্যান স্কিল ডেভেলপমেন্টটা, এই কনফিডেন্স বিল্ডিংটা খুব জরুরি, যাতে আমরা মানুষকে সেন্টারে রাখতে পারবো এবং সেইভাবে আমরা ডেভেলপমেন্টে ইনভলভ হতে পারবো। এবং হয়তো ওই কারণে যখন আগে শুরুর দিকে যখন ডিজাইন করতে যেত তখন খুব রাগ হতো, এখন বরং লোভ করে করে ডিজাইন করি যে দেন বুঝি আমি মানুষ কি চাচ্ছে, আমি হয়তো ওনাদের সঙ্গে কথা বলে কিছু বুঝতে পারবো। আমার কাছে মনে হয় যে আমি 2003-তে যদি বলতাম যে আর্কিটেক্ট হিসাবে কতটা খুশি ছিলাম, 2021-এ এসে আমি বলবো যে আমি এখন খুবই খুশি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি ওই সিনার্জিটা করার চেষ্টা করতে পারছি। আমি শুরু করেছি, হয়তো সময় লাগবে, কিন্তু আমার যদি বলি যে আমার স্টুডেন্টরা আমাকে এইটুকু কনফিডেন্স দিয়েছে, বা আমার সহকর্মীরা আমাকে এইটুকু কনফিডেন্স দিয়েছে যে সিনার্জি সম্ভব,
আর্কিটেকচার অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে, এবং যদি করা যায় তাহলেই শুধুমাত্র এফেক্টিভ চেঞ্জ হতে পারে। আমরা যদি আর্কিটেকচারকে একটি আলাদা এলিটিস্ট মনোভাব নিয়ে শুধুমাত্র দেখি, সেই ক্ষেত্রে এখনের সময়ে বাংলাদেশের সময়ে যেই প্রয়োজন আমরা সেটা করতে পারবো না। এবং আমি এইটার সঙ্গে আরেকটা যোগ করতে চাই যে আমরা যে গ্লোবাল নর্থ অ্যান্ড গ্লোবাল সাউথ বলি, পুরা গ্লোবাল ট্রেন্ডটা এখন বলছে যে আগে আমরা গ্লোবাল নর্থের কাছ থেকে শিখতাম, এখন সবাই গ্লোবাল সাউথের কাছে শিখতে চায়। এটা আমি গর্ব করার জন্য বলবো না, কিন্তু আমি এটা বলবো যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে আমার মতো, তারা হয়তো প্রতি সপ্তাহে না হলেও প্রতি 15 দিনে কোথাও না কোথাও থেকে একটা ইনভিটেশন অথবা একটা কোয়ারিজ অথবা একটা ইমেল আসে যে তোমাদের এটা ভালো, আমরা শিখতে চাই, অথবা তুমি কি শেয়ার করবো কিনা। তা আমাদের যে আগে চিন্তাটা ছিল যে আমরা ওয়েস্টার্ন আর্কিটেকচার মডেল মডার্নিজম থেকে শিখে আমরা সেই রকমই কাজ না করতে পারলে, আমরা স্টার আর্কিটেক্ট না হতে পারলে আমাদের গ্লোবাল ফুটপ্রিন্ট হবে না। আমি মনে করি যে আমাদের গ্লোবাল ফুটপ্রিন্ট গ্লোবাল সাউথে থেকে আমরা করতে পারি এবং আমাদেরটা আরো বেটার এক্সাম্পল হতে পারে। সো আমি এই পর্যন্তই কথা আজকে বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু শেয়ার মাই এক্সপেরিয়েন্স। আমি খুবই খুশি হব, হয়তো আমার সঙ্গে কেউ এটা মতে নাও মিলতে পারেন। আই এম ভেরি ওপেন টু ক্রিটিসিজম। কারো যদি কোনো আলোচনা করার সুযোগ থাকে, আমি মনে করি যে আমাদের এইরকম একটা ফোরামে প্রশ্ন উত্তরের মাধ্যমেই বা আলোচনার ভিত্তিতে হয়তো আমি নিজে আরো একটু বেশি শিখতে পারবো। সুতরাং আমি এই জায়গাতে থামতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। Thank you, Rara, for a very illuminating paper. And I will invite the audience or those who are present here to ask their questions. Any questions? Any comment? Can I? Yes, of course. Thank you. You Thank are- you. Okay, I'm introducing myself, of course. I'm Nehrin Majid. I'm working as an associate professor in civil engineering in the University of Asia Pacific. I graduated from BUET as well. I did my master's and undergrad there, and then I studied in the US for my PhD in environmental engineering. And thank you, Hurarapa. It was a great pleasure listening to you, actually. And congratulations on so many achievements and so many realizations that bring us to this day of great realizations on how much failing we are. Actually, but well, not to put it in a negative perspective, but truly, আসলে আপনি যেগুলো বললেন আমরা তো সবসময় ফিল করি। আপনার কাছে বলার আছে যে আসলে there is no straight cut solution to all these pedagogical perspective or approach that we have or we aspire to pursue, given আপনি যে সোশ্যাল রেসপন্সিবিলিটির কথাটা উল্লেখ করেছেন সেটা, ও মাই গড, আই অ্যাপ্রিশিয়েট ইট সো মাচ, বিকজ এটা আসলে একটা গ্রোয়িং রিয়েলাইজেশন এবং এটা এখন খুব বেশি আসছে যতই আমরা ফিল করছি যে আমরা স্টুডেন্টদেরকে আসলে কতটুকু দিতে পারছি, even feeling so much lacking of practical perspective and getting bogged down with so much of theoretical things and everything, আমরা ওদেরকে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি দিতে পারছি না। কিন্তু আরো ব্যাপার হচ্ছে আপনি যদি বলেন আমাদেরকে যে আমরা আসলে ফিমেল পার্টিসিপেশন এই সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে দেখতে গেলেও এই যে ফিমেলরা এই জব ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, প্ল্যানিং এই জবগুলোতে আসতে এখন এতটা চ্যালেঞ্জড ফিল করে, হাউ ক্যান উই প্রোভাইড দেম উইথ দ্য সিকিউরিটি? What should we do? I mean, it is our responsibility, I feel, যে আমাদের আসলে অনেক কিছু করার আছে, but how should we approach in getting the numbers high? You know, আমি কি রেসপন্ড করতে পারি? Sure. আমার মনে হয় ঐন্দ্রিজা আছে, ও মাত্র বোধহয় এটা নিয়ে একটু ইয়ে করছিল যে ফিমেল আর্কিটেকচার, ফিমেল নাম্বার অফ স্টুডেন্টস
আর ফিমেল আর্কিটেক্ট, প্র্যাকটিসিং আর্কিটেক্টের মাঝখানে একটা গ্যাপ আছে। আমরা আউট অফ কিউরিওসিটি আমি একসময় ব্র্যাকের একটা চেক করছিলাম, ব্র্যাকের প্রবাবলি এখন 85% হচ্ছে ফিমেল স্টুডেন্ট। আর আমরা যদি প্র্যাকটিসে দেখি, আর্কিটেকচারের প্র্যাকটিসে আইআইবি যারা প্র্যাকটিস করছেন, আই থিঙ্ক less than 10% হচ্ছে ফিমেল প্র্যাকটিশনার। সো দেয়ার ইজ এ বিগ শিফট, যেটা মেহরিন আপনি বলছেন যে কি করে আমরা মেয়েদেরকে এনকারেজ করব পড়তে। আমি বলবো এনকারেজ করছি পড়তে, কিন্তু তারা কেন প্রফেশনে আসছে না। সো সেটার কিন্তু আমরা টিপিক্যাল আর্গুমেন্টে যেতেই পারি যে মহিলাদের মেয়েদের অনেক সমস্যা, হ্যাঁ, অনেক কিছু করতে হয়, রিপ্রোডাক্টিভ যেটা আমরা বলি তার রোল, যে তাকে ফ্যামিলি দেখতে হচ্ছে, সমস্ত কিছু দেখতে হচ্ছে, প্রফেশনালি তার জন্য এক্সট্রা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমি যেমন এটা স্বীকার করি, আবার আমি এটাও বলবো যে কারো যদি ইচ্ছে থাকে, তাকে যদি আমি এনাফ স্কিল তৈরি করি, স্কিল দিয়ে দেই তাকে, আমি যখন তাকে স্টুডেন্ট হিসাবে ডেভেলপ করছি, তার স্কিল সেটটা যদি আমরা তেমন ভাবে তৈরি করি যাতে সে প্রফেশনে যে ভয় পাবে না। আমরা একটা ছেলে যখন পাশ করে একজন আর্কিটেক্ট হয়, তাকে কিন্তু আমরা চিন্তা করি যে ও বন্ধুদের কাছ থেকে শিখে নেবে, ও সাইটে গেলে কোনো অসুবিধা নেই, ও মিস্ত্রির সঙ্গে কথা বলে নেবে, দরকার লাগলে 2 ঘন্টা থাকবে। কিন্তু আমরা কিন্তু যখন একটা মেয়েকে পড়াচ্ছি, তখন আমি মনে করি তাদেরকে কিন্তু আমাদেরকে এই কনফিডেন্স বিল্ডিং প্লাস এই ওয়ে আউট গুলো শেখানো দরকার। ইভেন আমি বলবো যে তাকে আমাকে শেখাতে হবে হাউ টু স্টে সেফ ইন এ সাইট ইফ শি ফিলস থ্রেটেন, হাউ টু ডু দ্যাট, কি করে তাকে নেগোশিয়েট করতে হবে। আমরা টেকনিক্যাল প্রফেশনে আমরা ছেলে মেয়েদের শুধুমাত্র টেকনিক্যাল সাবজেক্ট শিখাই, আমরা ওদেরকে লাইফ স্কিল শেখাই না। আমরা প্রফেশনাল প্র্যাকটিসে এসে ওদেরকে আমরা কি করে নেগোশিয়েট করতে হয়, কি করে একটা ডিল মেক করতে হয়, কি করে অ্যাকাউন্টিং কে কন্ট্রোল করে বলতে হয় যে না আপনি যে কস্টিং বলছেন সেটা আসলে ঠিক না, বিকজ আমি হচ্ছে এটা। মহিলারা কম জানে এই যে কথাটা, এই কথাটাকে উইথড্র করতে গেলে যদি আমি বলি যে আমাদের মেয়েদেরকে কিভাবে শিখাতে, আমি বলবো তাদেরকে আমাদের এডিশনাল শিখাতে হবে, তাদেরকে আমাদের কারিকুলার ডিজাইনই হওয়া উচিত, সো দ্যাট সে ছেলে হোক বা মেয়ে হোক, যখন সে কাজে যাচ্ছে তাকে প্রফেশন রেডি করে দেওয়া, মার্কেট রেডি। আমরা যেটা বলি যে আমরা গ্রাজুয়েটদের যদি আমরা মার্কেট রেডি না করি, তাহলে ওরা মার্কেট থেকে ঝরে পড়ে যাবে। এই সময় এসে আমি এটা বলি যে আমার ফার্স্ট জব ছিল, আমাকে আমার বন্ধু বলছেন অমুক একজন আর্কিটেক্ট খুঁজছে, তুমি যাবা? আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, আমাকে ডেকে এনে কাজ দিয়েছে। এখন আমাদের ছেলে মেয়েদেরকে কম্পিট করতে হচ্ছে, বিকজ এখন 300-400 গ্রাজুয়েট বের হচ্ছে। সো দে নিড টু হ্যাভ দোজ স্কিলস, প্লাস দে নিড টু ওপেন আপ দ্য মার্কেট। এখন শুধুমাত্র অ্যাপার্টমেন্ট ডিজাইন নট অনলি দ্য থিং যেটা আমার ওই সময় আই কুড সাস্টেইন। এখন স্টুডেন্টদেরকে ইয়াং গ্রাজুয়েটদেরকে নিজেদের জায়গা খুঁজে বার করতে হবে, and trust me there are so many opportunities, just you have to take the first step. তাতে যদি প্রয়োজন হয় আমাদের মতো লোকজন প্রচুর আছে। আমি তো বলবো যে সালমা শফি ম্যাডাম আছেন, ওনাকে দেখে আমার মনে হচ্ছে ঠিক আছে আমি তো আসতে পারি। So I saw only one person, so in 10 years time if we see more 30 people, আমি বলবো যে আরো বেশি এনকারেজ হবে। লুক এট দ্য পার্টিসিপেন্ট লিস্ট। আজকে আমি তো বলবো যে আমার এখানে আমি গ্ল্যাড যে এখানে অবনী জয়েন করেছে, এখানে তারিম জয়েন করেছে, এখানে আনিকা জয়েন করেছে, বিকজ আই থিঙ্ক they have that courage to take the next step. যে অবশ্যই আমরা যেভাবে আর্কিটেকচার প্র্যাকটিস করে আসছি, যেভাবে টেকনিক্যাল এডুকেশন বা টেকনিক্যাল প্রফেশন করে আসছি, সেটা সেই মেইন স্ট্রিম থাকবে, কিন্তু আমাদের এখন সময় হচ্ছে মেইন স্ট্রিমটাকে একটু ওয়াইডার করা। ছেলে মেয়েদেরকে বলা তোমরা লুক অ্যারাউন্ড, মানুষের সঙ্গে কাজ করতে গেলে এখন নিজেদের প্রজেক্ট বানাতে হয়। আমার সঙ্গে আমার একজন স্টুডেন্ট ছিল রাবেয়া, ও ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে পড়ে এসছে, ওর কোনো ডিজাইনের কোনো প্রজেক্ট ছিল না। ও যখন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে করতে তখন কমিউনিটি ওকে হায়ার করছে টু ডিজাইন দেয়ার হাউজিং, ডিজাইন দেয়ার কমিউনিটি টয়লেটস এন্ড আদার। সো ইটস জাস্ট নট দ্যাট যে গরিব মানুষের সঙ্গে না, it happens with any group of people you go with. আমরা যখন ভেরি হাই ইনকাম গ্রুপের সঙ্গে কাজ করি, তখনও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয় যে হাউ ডু আই রেসপন্ড টু দেয়ার নিড,
না হলে দে উইল বি ব্রিঙ্গিং ইন, এখন অনেক কথা হচ্ছে যে আমরা চাইনিজ আর্কিটেক্ট আসছেন, কোরিয়ান আর্কিটেক্ট আসছেন, আমাদের মার্কেট নিয়ে নিচ্ছেন, because we don't know how to cater for different group of people. আমরা একটা certain গ্রুপের দিক তাকিয়ে রয়েছে। So if we build our skill to work with people, that can be different groups of people, এবং সেই স্কিলটা ডেভেলপ করা, সেই কনফিডেন্সটা ডেভেলপ করা যে খুবই জরুরি। এবং সেটা আমার কাছে মনে হয় যে মানুষের সঙ্গে মিশলে ভয়টা ভাঙে। সবাই আমার পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে এটা, আমি এগেইন আমি বলবো যে আমার সিনিয়র যারা আসছেন ওনাদের আরো বেশি আসছেন, আমার অভিজ্ঞতা হচ্ছে যে the more I met people, talked with people, I gained more confidence, I found more ways to work with. সুতরাং এই জায়গাটা খুব জরুরি যে মেলা, সবার সঙ্গে মেশানো, সবার সঙ্গে এই সুযোগটা তৈরি করাটা খুব জরুরি। Thank you, Nigel. I think I tried to answer your question. I don't know. Thank you so much. Yeah, yeah. Those were রায়দা great আপা, আমি কি একটু reflections. বলতে পারি? Yeah, sure. আচ্ছা, কোনো question না, just want to add on to what Huraira has said so far. Actually, Hurairaর কথাগুলো কি বলবো, এটা হচ্ছে যে this is what একটা ডেভেলপমেন্ট স্পেশালিস্ট বলবে, সে আর্কিটেক্ট হোক, ইঞ্জিনিয়ার হোক, প্ল্যানার হোক, ডেভেলপমেন্ট ইজ টোটালি অ্যানাদার ওয়ার্ল্ড, যেখানে যে কেউ এসে জয়েন করতে পারে, যেখানে অনেক চ্যালেঞ্জ আছে, যেখানে it's like a profession by itself, the development sector, যেখানে তুমি জানো না কালকে তুমি কোন প্রজেক্ট তুমি অ্যাড্রেস করবে, কালকে তোমার কাছে কি অফার আসবে, বাট ইট ইজ লাইক আ ম্যাটার অফ whether you take the challenge or not, that you can fulfill that need. সেই জন্য ও যেমন বললো, আমার সারা জীবন ভ্যারাইটি অফ প্রজেক্টস এসছে and I've responded to all of them and I've never been unsuccessful. So it is, you have to have the confidence that you know your field and you can address development. আর আর্কিটেক্ট হলে তো আর অনেক সুবিধা, because you have so many avenues to explore, so many tools, just নিজেকে রেডি করা। তো আমি খুবই খুশি হয়েছি হুরাইরার কথা শুনে। This is the kind of teacher, the kind of professional we need today, because competition অনেক tough. Architects have to find all avenues to work. I can see everyday architects without work and it really pains me that এত কিছু করার আছে কিন্তু কেন বাচ্চারা কাজ করতে পারছে না। তো আমি হুরাইরাকে এনকারেজ করি, আমি সবাইকে বলবো যে আমাদের এখন একটু সময় দিতে হয় সবাইকে সহায়তা করার। তো anytime you feel any need to take my help for any kind of advice, I'm there. Thank you. Thank you. So much, Tivana. Where is everybody else? Anyone else would like to express their thoughts that share it with Huraira? And just one thing, Huraira, Babar Mumtaz was a close friend. We worked together in quite a few projects. He is an amazing teacher. আমাকে বলেছিল যে তুমি এক বছরে যা শিখবে না, আমি তোমাকে 3 সপ্তাহে শিখাবো। এবং আমি বলবো যে আমাকে যে আমেরিকা নিয়ে যাওয়ার 3 সপ্তাহ he mentored me closely, এবং আমাকে ভেঙে গড়ার পিছনে বাবর মুমতাজ was an amazing teacher, আমি সেটা বলবো সবসময়। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি রুবানা বলছিলাম। হ্যালো, জি, হ্যাঁ, আচ্ছা, আমি ডেভেলপমেন্ট সেক্টরে পলিসি মেকিং এর ব্যাপারে আমি একটা কোয়েশ্চেন করছিলাম যে আমি শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে আছি, এটা একটা ডিপার্টমেন্ট হিসেবে রুবানা। আমরা যখন স্টুডেন্টদের হাউজিং নিয়ে কাজ করতে যাই বা থিসিসে যখন কাজ করাই, আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি আমরা যে সোশ্যাল অ্যাসপেক্ট গুলাকে আসলে নিয়ে এসে দেন তারা ডিজাইনের একটা সলিউশনে যাক। ডিজাইনের সলিউশনের আগে আমরা এই স্টেপ গুলো নেওয়ার চেষ্টা করছি। বাট রিসেন্টলি যখন আমরা এই থিসিস প্রজেক্ট গুলোতে মানে লো কস্ট হাউজিং নিয়ে যখন কাজ করানোর চেষ্টা করি, তখন পলিসি মেকিং একটা বড় ব্যাপার আসে। যখন পেপার গুলা পড়া হয় বা আমি বিভিন্ন জায়গায় দেখেছি পলিসি মেকিং এর ব্যাপারে, তো হাউজিং সেক্টরে এই লো কস্ট হাউজিং এ পলিসি মেকিং এ আসলে আর্কিটেকচার থেকেও আমি দেখেছি যে এই কমিউনিটি বেসড যে অ্যাপ্লায়েন্স গুলা, যে সোশ্যাল পার্ট গুলা, যে টয়লেট বা
সোশ্যাল যে ইয়েগুলো আছে, সোশ্যাল ক্যাপিটাল বা সোশ্যাল নিড যেগুলো আছে বা ইকোনমিক যে ব্যাপারগুলো আছে বা সেগুলো পলিসি মেকিং এর সাথে অনেক মানে বড়ভাবে জড়িত। বাট বাংলাদেশে, আমাদের দেশে সেরকম পাবলিক প্রাইভেট বা প্রাইভেট সেক্টরে বা হাউজিং সেক্টরে কোনো পলিসি মানে সেভাবে ডেভেলপ বা রিটেন কিছু খুঁজে পাওয়া যায় না। তো এটা নিয়ে কি কোনো কাজ হচ্ছে বা এটা নিয়ে কি কিছু মানে কোনো মানে ইন্ডিকেট করা যায়, মানে আসলে আমরা স্টুডেন্টদের কিভাবে গাইড করতে পারি এটা নিয়ে? আমার মনে হয় এটা সালমা শফি ম্যাডাম আরো বেশি আমার সঙ্গে অ্যাড করতে পারবেন। আমি আমার জায়গাটা একটু বলতে পারি। সেটা হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে হাজার হাজার পেজ ডকুমেন্টে লো ইনকাম হাউজিং বলে যদি সেটা আছে, হ্যাঁ 5 পাতা, হ্যাঁ দ্যাটস অল। এই জায়গাতে আমি মনে করি যে এখানে কিন্তু আমাদের প্রফেশনাল হিসাবে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে, যে আমরা কখনো ডিমান্ড করিনি যে আমাদের নিজস্ব কিন্তু কোনো রিসার্চ নেই যে এই যে ওখানে যে বলা আছে যে 3 মিটার বাই 3.5 মিটার না হলে এটা হ্যাবিটেবল রুম হবে না। আমাদের লোকাল কনটেক্সটে কিন্তু 2.5 মিটার পর্যন্ত একটা উইডথের রুম হতে পারে। সো আমরা সেই পলিসি লেভেলে পলিসি মেকিং এ আমরা কোনো কন্ট্রিবিউট করতে পারি না বিকজ অফ ল্যাক অফ রিসার্চ যেটা পলিসি ইনফর্ম করতে পারে। সেই জন্য আমি মনে করি যে আমাদের একাডেমিয়ার একটা, আমি বলবো একটা বড় দুর্বলতা রয়ে গেছে, স্পেশালি বিল্ট এনভায়রনমেন্টের একাডেমিয়াতে, যে আমরা অনেক ভালো কাজ করি কিন্তু আমরা এটা পাবলিশ করি না। এই পৃথিবীটাই হয়ে গেছে যে আনলেস ইউ পাবলিশ ইউ পেরিশ। তো আমি বলবো যে এই যে আপনাদের যে অভিজ্ঞতাটা যে আমাদের কোনো পলিসি গাইডলাইন নেই, এটা কিন্তু কোথাও লেখা নেই। আমরা যখন পলিসিগুলো তৈরি হয় তখন কিন্তু তারা এই ডকুমেন্ট খোঁজেন যে বেসড অন উইচ আমরা যদি কোনো একটা সাজেস্ট করতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের রিসার্চ বেস করাটা খুব জরুরি এবং রিসার্চের পাবলিকেশনটা জরুরি। আপনার স্টুডেন্টদের দিয়ে যদি আপনি কাজ করিয়ে দেখাতে পারেন যে 3.3 মিটার বাই 3.3 মিটার একটা রুম আমাদের স্ট্যান্ডার্ড রুম না, ব্রিকের ওয়াল না হলে এটা পার্মানেন্ট হবে না, এই যে আমাদের নোশন ইন দ্য বিল্ডিং কোড অথবা হাউজিং ডিজাইন, সেই জায়গাতে কিন্তু আমরা ইনফর্ম করতে পারছি না বিকজ আমাদের যথেষ্ট পরিমাণ লোকাল নলেজের গাইডলাইন নেই। তো আমি মনে করি একাডেমিয়ার এখানে আসা উচিত যে দে শুড স্টার্ট ডেভেলপিং যে এগুলো স্ট্যান্ডার্ড হতে পারে আমাদের কনটেক্সটে। দেন ওয়ান্স উই হ্যাভ দোজ, তখন আমরা পলিসি মেকিং এ সেটাকে আমরা বলতে পারি, অ্যামেন্ড করতে বলতে পারি। এখন পর্যন্ত যেভাবে হচ্ছে তাতে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড হচ্ছে একমাত্র আমরা যেটা বলি যে এটা এখন লিগাল বাইন্ডিং হয়ে গেছে, কিন্তু সেখানে আমরা ডিফারেন্ট গ্রুপ, ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়াল, তাদের নিডটা কি সেটাকে আমরা এখনো অ্যাড্রেস করিনি। এবং মাত্র তো ন্যাশনাল বিল্ডিং কোড হলো, এটাতে যদি আমরা মনে করি যে এটা আসলে অ্যামেন্ড হওয়া উচিত, দেন উই শুড স্টার্ট ওয়ার্কিং টুগেদার টু সাজেস্ট সামথিং স্টুডেন্টদের জন্য। আমার সেটাই কথা যে মানে বিল্ডিং কোড আছে, ওকে, বিল্ডিং এ একটা রুম কি হতে পারে, কি মেটেরিয়াল, কিন্তু এগুলোর সাথে কিন্তু বেসিক প্রাথমিক যে রিসার্চটা হওয়া উচিত যে আসলে যে মানে কমিউনিটি নিয়ে আমরা যখন কাজ করি বা যেটা করি সেটার একটা লো কস্ট হাউজিং যাদের জন্য সেই কমিউনিটিকে ধরে একটা রিসার্চ করা বা সেখান মানে কোন প্রসিডিউরে বা কোনো সফটওয়্যারে বা কি কোনোভাবে তাদেরকে হেল্প করা, কারণ খুব অল্প সময়ের মধ্যে তাদের একটা প্রজেক্ট শেষ করতে হয়, থিসিস করতে হয়। তো সেই পলিসির কিছু আমি মানে খুব রিটেন কিছু পাই নাই, মানে যেটা আছে সেটা বিল্ডিং কোডের মধ্যে আছে, বাট আমার মনে হয় বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আছে, অনেক ক্রাইটেরিয়া নিয়ে কাজ করা উচিত আমাদের। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের যেটা আপনি বললেন যে আমাদের রিসার্চ বেস, যে আমাদের যারা পলিসি মেক করছে তাদেরকেও কিন্তু আমাদেরকে এটা লবি করতে হবে যে তোমরা যেটা বলছো, এগেইন গোয়িং ব্যাক, আমরা যখন আর্কিটেকচার পড়তে আসছি তখন আমাকে একটা খোলা মাঠ দিয়ে বলা হয়েছে সাইট এটা, তুমি যা খুশি তাই ডিজাইন করো, বিকজ আর কিছু নেই। অথচ আমি প্র্যাকটিসে যখন কাজ করতে গেছি তখন আমার 8 ফিট পরে হচ্ছে আরেকটা বাড়ি। সুতরাং এই যে আমরা যে মডেল ফলো করছি, শুরু করার জন্য আমাদের দরকার ছিল, কিন্তু এখন আমাদের কিন্তু নিজস্ব যথেষ্ট জ্ঞান হয়েছে অথবা হওয়া উচিত। 50 বছর পরে বাংলাদেশে যদি আমরা বলি যে আমরা লোকাল হাউজিং এর স্ট্যান্ডার্ড জানি না,
আমার একটা ছোট্ট রিসার্চের একটা মজার অভিজ্ঞতা ছিল যে আমি যখন করাইলে আই অ্যাকচুয়ালি স্টার্টেড মেজারিং যে 72 ফিট টিনের মাপ দেখে ঘরের মাপ যখন হচ্ছে তখন সেটা 6 ফিট অথবা 8 ফিট অথবা 9 ফিটের মডিউলে যাচ্ছে, কারণ 72-এর মাল্টিপল হিসাবে, এবং 3 বান টিনের মধ্যে একটা যদি ঘর বানাতে হয় তাহলে সেই ঘরের মাপ কিন্তু যে দেখা যাচ্ছে 5 হাত 6 হাত 7 হাত করতে হচ্ছে। দ্যাট গোজ ব্যাক যে আমাদের 10 ফিট বাই 10 ফিট যে আমরা বলছি বা 3.5 মিটারের যে হিসাবটা বলছি, গোয়িং ব্যাক টু দ্য সেম থিং। কিন্তু সেটা কিন্তু আমরা যে লোকাল যে নলেজটা যে কেন সে এই 72 ফিটের টিন দিয়ে কেন ঘরটা বানাতে, যে এই ঘরটার মডিউলটা বানাচ্ছে, এটা কিন্তু ছোট্ট একটা ফাইন্ডিং, বাট এটা কিন্তু আমরা নিয়ে যেতে পারি যে আমাদের এই ধরনের ফাইন্ডিংস গুলোকে যখন আমরা একসঙ্গে করি তখন আমরা পলিসিকে ইনফর্ম করতে পারি। এখন পর্যন্ত আমরা আর্কিটেক্ট হিসাবে পলিসি মেকার কিন্তু খুবই কম, আমি বলবো যে মানে অলমোস্ট হাতেও গুনতে পারবো না, এইভাবে বলতে হবে যে আমাদের এই কয়জন আছে। তো সেই হিসাবে পলিসি মেকার না, বাট রিয়েল এস্টেট ডেভেলপার আছে। হ্যাঁ সেটা আছে, কিন্তু আমরা তারা পলিসি মেকার হয়ে গেছে এখন, মানে অলমোস্ট মানে ডমিনেট করছে ওখানে। They're trying to control all the physical space in the cities. So yeah, very true. And what a disaster it is going to be, who knows? আমার ওটাই রিকোয়েস্ট, যেটা এই ধরনের পলিসি মেকিং বা এই ধরনের কাজ নিয়ে আমাদের মনে আরো অনেক কাজ পড়ে আছে রিসার্চে, মানে এগুলো না করলে আসলে ওই তাদের শরণাপন্ন হয়েই থাকতে হবে। আর এখানে ইনস্টিটিউশনের যে দায়িত্ব আছে, আমাদের ইনস্টিটিউশন গুলো সেটা মনে রাখছে না। সেটাই আমার মনে হয় যে ইনস্টিটিউশন তখন মনে করবে যদি আমরা যদি ইন্ডিভিজুয়াল হিসাবে উই স্টার্ট ক্রিয়েটিং গ্রুপ, ক্রিয়েটিং প্রেশার গ্রুপ। আমি একটা জিনিস শিখেছি এই কমিউনিটির, এরকম কমিউনিটি হোক, সবার মাঝখানে যে আপনি একা চিৎকার করতে থাকলে, একদিন করতে থাকলে আপনাকে প্রথম দিন পাগল বলবে, দ্বিতীয় দিন বলবে বিরক্ত লাগছে, তৃতীয় দিন বলবে আচ্ছা কি বলছে একটু শুনি, চতুর্থ দিন আপনার সঙ্গে কেউ এসে আবার চিৎকার শুরু করবে। সুতরাং 2 জন হলে তারপরে আবার বাড়বে। সুতরাং আমরা খুবই আইসোলেশনে কাজ করি, আমরা কেউ কারোর সঙ্গে কথা বলি না। আমাদের প্রয়োজন হচ্ছে নিজেদের মধ্যে আসলে সেটা একটা জিনিস। একটা হচ্ছে যে এই দেশটা কোন দিকে যাচ্ছে। আজকে যদি ডেইলি স্টার পেপার দেখো, দেখবে যে আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালসরা বিদেশে যেতে পারেনি বলে এই প্যান্ডেমিকে 2,500 কোটি টাকা সেভ হয়েছে। 2,500 কোটি দিয়ে আমি তখনই হিসাব করলাম যে আমি তো 2.5 লক্ষ বাড়ি করে ফেলতে পারতাম গরিবের জন্য। তো কোন দিকে ডেভেলপমেন্ট যাচ্ছে, যে আমাদের ইনভেস্টমেন্ট বা আমাদের বাজেট কোন দিকে টার্গেটেড? We have a national housing authority who is only making housing for the officers and staff, but there is a housing policy কি বলে? So আসো একসাথে কিছু বলি বা লিখি, তাহলে যদি অ্যাটেনশন ড্র হয়। তবে আমার মনে হয় এটা যে আমাদের পলিসিতে নেই, কিন্তু অ্যাটেনশন ড্র করাটা জরুরি। মানে এখন আমি বলবো যে দিস ইজ দ্য প্রাইম টাইম যখন আমরা ফাইনালি লোকাল গভর্নমেন্টকে ক্ষমতা দিতে যাচ্ছি, আবার যাচ্ছি না। আমরা যেই ছোট ছোট জায়গাগুলোতে আমরা যে ইনভেস্টমেন্টে যাচ্ছি, এখন মানুষজন কিন্তু ডিমান্ড করছে যে আমরা একটা ভালো কিছু চাই। আপনি যে কোনো একটা ছোট শহরে যান, কথা বলেন শহরের লোকজনের সঙ্গে, তারা কিন্তু বলবে যে আমাদের একটা হাতির ঝিলের মতো জায়গা আছে। হাতির ঝিল কিন্তু তাদের কাছে হচ্ছে ইজ আ কাইন্ড অফ অ্যান অ্যাসপিরেশন অফ এ পাবলিক। আমার কাছে লিখিত আসে, হাতির ঝিলের মতো একটা জায়গা করে দাও। হ্যাঁ, আমি কিন্তু এভাবে ট্রান্সলেট করছি যে এখন যারা ছোট শহরে বাস করছেন তারা ডিমান্ড করছে দে নিড আ সেফ পাবলিক স্পেস। Yes, we just think about public open spaces that way. That is what they want. হ্যাঁ, এবং সেটা পাবলিক ওপেন স্পেসকে সেফ বানানোর জন্য যা কিছু নলেজ, সেটা কিন্তু আমরা আর্কিটেকচারে, আরবান প্ল্যানারদের, আরবান ডিজাইনে আমরা সেটা শেখাচ্ছি, কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করছি না। সো আমি এই জন্য বলছি যে there is a opportunity, there is a big opportunity. এটা ডিপেন্ড করছে যে হাউ উই লুক অ্যাট দোজ অপরচুনিটি। অবশ্যই ইনভেস্টমেন্ট যেভাবে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেটার ইনফ্লুয়েন্স করার ব্যাপার আছে, কিন্তু এখন যা আছে সেটাকেও যদি আমরা চেষ্টা করি, যে আমরা যদি সেই সুযোগগুলোকে কাজে লাগাতে না চাই, আমার মনে হয় যে এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। যে আমরা আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করব, তুমি যেটা বলছো হ্যাঁ ডেফিনেটলি ঠিক, বাট as an institution আমাদেরকে দেখতে হবে we have to have architects and planners everywhere. তাদের এন্ট্রি থাকতে হবে, তাদের জব থাকতে হবে, লোকাল গভর্নমেন্টে তাদের একদম কোনো
তাদের ডেজিগনেটেড কোনো পজিশন নেই। There must be an architect and urban planner in every union and every উপজেলা লেভেলে। যেখানে নিতেই হবে এবং সেটা হওয়া উচিত এই ইনস্টিটিউশন গুলার বড় দায়িত্ব, আইআইবি বলো and BIP বলো and IEB বলো, that we need them everywhere. তাহলে লোকাল গভর্নমেন্ট রিয়েলি ভালো ডেভেলপমেন্ট কোনদিন হবে না। I fully agree with you. থ্যাংক ইউ হুরায়রা। খুব সুন্দর প্রাঞ্জল বাংলা ভাষায় সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করা হলো, আমার খুবই ভালো লেগেছে তোমার প্রেজেন্টেশন। আমি একটু ওই আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই রিগার্ডিং টয়লেট। হ্যাঁ, আমি 1980-তে যখন গভর্নমেন্টে জয়েন করলাম, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, তখন ওইটার নাম ছিল না, ওইখানে যখন জয়েন করলাম তখন কোনো টয়লেট ছিল না, মহিলাদের কোনো টয়লেট ছিল না। হ্যাঁ, তখন কিন্তু আমাদের হেড অফ দ্য যিনি চিফ আর্কিটেক্ট ছিলেন জহিরুদ্দিন সাহেব ছিলেন। তো উনাকে যে আমি বললাম যে এরকম কোনো তো টয়লেট নেই, এখানে তো টয়লেট দেখতে পাচ্ছি, এখানে স্পেস আছে, অনেক বড় বড় টয়লেট আছে, কিন্তু মহিলাদের জন্য ডেজিগনেটেড কোনো টয়লেট নেই। তো আমরা তো এই টয়লেট চাই। আমাকে বলেন, আমি ওইটার যেখানেই আছে টয়লেটের স্পেস ওইখানে অ্যাকোমোডেট করে দিতে পারবো ডিজাইন করে। হ্যাঁ, এরকম যখন আমি এই প্রপোজালটা নিয়ে ওখানে গেলাম তখন উনি আমাকে বললেন, খুবই মানে আমি আই মাস্ট সে দিস বিকজ উনি আমাকে বললেন, তোমার যদি সোনা পড়ার ক্যাপাবিলিটি থাকে তোমার হীরা চাইলে হবে, এরকম ধরনের এই এক্সাম্পলটা উনি দিয়েছিলেন। তখন আমি বললাম যে আমাদের এটা নিড এবং আপনাকে এটা করতে হবে। হ্যাঁ, তার মানে কি হলো, তারপরে কি হলো, ঠিকই আমরা যে এক্সিস্টিং টয়লেট ছিল মেল টয়লেট, ওইখানে আমরা অ্যাকোমোডেট করে ফিমেল ইয়েদের জন্য আর্কিটেক্ট যারা আছে, যারা একটা টয়লেট পায় না, মানে ইনিশিয়াল স্টেজে যখন অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট থাকে তখন তার কিন্তু একটা টয়লেটের রুম থাকে না, একটা কমন টয়লেট শেয়ার করতে হয়। তো তখন সেখানে কোনো লেডিস টয়লেট ছিল না, তো ওইখানে তখন ওইটা কিন্তু অ্যাকোমোডেট করে দিলাম। এবং তারপরে যতগুলো ডিজাইন ওয়ার্ক এসছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমি একটা ফিমেল টয়লেট থাকতেই হবে এরকম ভাবে ডিজাইন মধ্যে ইনকর্পোরেট করে দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে 80s-এ মানে 1980s-এ যে ব্যাপারটা ছিল, এখন 2021-এ এসে সিনারিও হ্যাজ বিন চেঞ্জ এ লট। যেটা হুমায়রা বললো যে এখন একটা টয়লেট একটা ফ্যামিলির হাইজিন, তার ইনকাম, তার অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে, তাই না? তো সেরকম মানে আমার বলার উদ্দেশ্যটা এটাই যে পলিসি মেকার যারা, ডিসিশন মেকার যারা, তাদেরকে মানে কনভিন্স করার জন্য আমাদের তো আর্কিটেক্ট, আমাদের প্রফেশনাল হিসেবে আমরা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্ল্যানার যারা আছি, আমাদেরকে উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড। আমাদেরকে বুঝাতে হবে, আমাদেরকে এস্টাবলিশ করতে হবে যে না, এই জিনিসগুলো দরকার। সেই জিনিসটা মানে ওইরকম ভাবে ইনিশিয়েটিভ করার লোক খুব কম। কারণ আমাকে মিনিস্ট্রিতে যখন মিটিং এ যেতাম তখন আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো রেজ করার চেষ্টা করেছি। সুতরাং আমাদেরকে আগাই আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমরা মহিলা যারা, আমরা সাফারার, আমরা প্রথম দিকে যারা ইয়ে করেছি, এখনকার এরা কিন্তু অনেক ভালো অবস্থায় আছে, তারা অনেক ফ্যাসিলিটিস গুলি পাচ্ছে। কেন পাচ্ছে? বিকজ আমরা এটা ভয়েস রেজ করেছি। সো উই হ্যাভ টু রেজ আওয়ার ভয়েস এবং উই হ্যাভ টু কনভিন্স আওয়ার পলিসি মেকার, ডিসিশন মেকার যে এই জিনিসগুলি দরকার। এই প্রেশার গ্রুপ না থাকলে কিন্তু কোনো কিছু হচ্ছে না। মানে বাংলাদেশে, অন্যান্য দেশে তো এই প্রেশার গ্রুপ গুলি অনেক বেশি অ্যাক্টিভ, বাংলাদেশে প্রেশার গ্রুপ বিভিন্ন কিন্তু আমাদের প্রফেশনাল যারা, আমরা টেকনিক্যাল প্রফেশনাল, এদের মধ্যে এই প্রেশার গ্রুপটা কিন্তু ওরকম ভাবে ইয়ে করে নাই। মানে কেননা আমি দেখছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দে আর ভেরি মানে স্ট্রং, তাদের একটা স্ট্রং গ্রুপ আছে এবং তারা কোনো মুভমেন্টে যে কোনো কিছু বললে সেটা মানতে বাধ্য হচ্ছে গভর্নমেন্টে। কিন্তু কি হচ্ছে, আমরা আর্কিটেক্ট যারা আমরা প্রফেশনাল আছি, আমাদের প্রফেশনাল বডি আছে,
আমাদের ইঞ্জিনিয়ারদের প্রফেশনাল বডি আছে, আমাদের প্ল্যানারদের প্রফেশনাল বডি আছে, কিন্তু কি করছে আমরা কিন্তু ওইভাবে ঠিক ইয়ে করতে পারছি না, আমাদের কথাগুলি শোনাতে পারছি না, বোঝাতে পারছি না। ন্যাশনাল বিল্ডিং কোড কারা করলো? এই বিল্ডিং কোডের মধ্যে কেন থাকছে না এগুলো, এবং যেগুলি থাকছে সেগুলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে না কেন, মানা হচ্ছে না কেন? তো এই ব্যাপারগুলো কিন্তু বুঝানোর ব্যাপার আছে। আমরা বুঝাতে ব্যর্থ হয়েছে, আমরা বুঝাতে পারছি না। আমরা পারছি না বলে আজকে এই যে আর্কিটেকচার এবং ডেভেলপমেন্টের যে সেপারেটেড মানে একটা জিনিস একটা ধরে করা হচ্ছে, বলা হচ্ছে, এই জিনিসগুলি হচ্ছে। কারণ যেটা সালমা আপা বললেন যে কজন প্ল্যানার আছে ইয়েতে সিটি কর্পোরেশনে, কজন ইঞ্জিনিয়ার আছে, কজন আর্কিটেক্ট আছে, একদম পোস্টই নাই সেখানে। তাহলে সেখানে কেমন করে আমাদের এই যে যেটা বললেন যে ইয়েতে মিউনিসিপ্যালিটিতে, হ্যাঁ, পৌর এলাকাগুলিতে যে ডেভেলপমেন্ট যেগুলি হচ্ছে, সেই ডেভেলপমেন্টের এটা কারা করছে? হ্যাঁ, কারা করছে? এখানে যদি যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত তারা যদি না থাকে, তাহলে তো জিনিসটা ওই রকম ভাবে ইফেক্টিভ ভালো কিছু রেজাল্ট পাওয়া যাবে না। তো আমার ইয়ে বলার উদ্দেশ্য এটাই যে মাইন্ডসেট চেঞ্জ করতে হলে বলতে হবে, ভয়েস রেজ করতে হবে এবং আগায় আসতে হবে, রিসার্চ প্রজেক্ট নিয়ে আগায় আসতে হবে। সেই কাজগুলি কিন্তু করার আমরা যেমন ইউনিভার্সিটি গুলি দেখছি, বাজেটও থাকে না, ওরকম ইয়ে করে না, ওই ধরনের রিসার্চ ওয়ার্ক গুলি হচ্ছে না। বিভিন্ন যে সমস্ত রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যে ইয়েগুলি আছে সেখানেও ফান্ডের অভাবে কাজ হচ্ছে না ওইভাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা করা দরকার আছে আমার মনে হয়। এবং আমি এখানে অনেক ইয়াং আর্কিটেক্ট ইয়ে আছেন, টিচার আছেন, তাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই ওনাদের ওপিনিয়ন গুলো, প্লিজ। ইশিতা, লাবণী, নাবিলা, সো আপনারা একটু কিছু বলেন। আমি ইয়াংদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনাদের মানে অবজারভেশনটা কি, আপনারা কি মানে কি ফিল করছেন এই স্টেজে এসে? হ্যাঁ, যারা টিচিং করছে আমরা টিচিং করে যাচ্ছি, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছে তারা আমরা ফেস করছি অনেক বেশি চ্যালেঞ্জ। হ্যাঁ, যেহেতু মাইন্ডসেটের প্রবলেম আছে, মাইন্ডসেটটা আমরা চেঞ্জ করতে পারি নাই এখন পর্যন্ত। তো এইটা করতে হলে যে এখানে নাসফুন নাহার আছে, আমি একটু শুনতে চাই ওনাদের কাছ থেকে, প্লিজ আপনারা একটু বলেন। থ্যাংক ইউ। নাসফুন নাহার কিছু বলবেন? নাই? মেরিন কিছু বলবেন? মেরিন কিছু বলবেন? বলেন একটু। শোনা যাচ্ছে না। সরি, মিউট করা ছিল। পিয়াপা, থ্যাংক ইউ, অনেকদিন পরে দেখা হলো। শাহিদা ম্যাডাম মনে আছে কিনা মনে নেই জানি না, মেহরিন বলছি। ভালো আছেন ম্যাডাম? মনে আছে। পিয়াপাকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে আপনি যে গল্পটা বললেন এটা বোধহয় আমাদের সবার মনের আসলে গল্প, কিন্তু আপনি বোধহয় মানে সঠিক সময় আমরা বোধহয় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারি না। যখন এই বয়সে এসে পৌঁছে মনে হয় যে আসলে কি করছি, বোধহয় অন্য কিছু করার কথা ছিল, মানে অন্য কিছু বোধহয় করতে চাই। যে রিয়েলাইজেশনটা হয়তো সঠিক সময়ে বুঝতে পেরে আপনি যেটা আসলে করা দরকার, যেটা চেয়েছেন সেই ফিল্ডে চলে গেছেন। তো অনেক অনেক ধন্যবাদ। এখন আসলে মনে হয়, সত্যিই মনে হয় যে এইসব সেক্টরে কাজ করতে পারলে সত্যি মিনিংফুল কিছু করতে পারতাম। আমাদের মানুষের কাছে পৌঁছানো দরকার, এবং সেই যে ল্যাকিংটা সেটা বোধহয় এখন আমরা যে ক্লাসে স্টুডেন্টদের মাধ্যমেই হয়তো এটা আমরা এখন পেতে চাই, যে আমরা যে ভুলটা করেছি বা আমরা যেই স্যাটিসফ্যাকশনটা পাইনি বা যেই দায়িত্বটা আমাদের ছিল, যে সেক্টরটা আমাদের ছড়িয়ে যাচ্ছে, ছোট্ট একটা কমিউনিটিকে সার্ভ না করে ইট শুড বি আ মাচ বিগার
ফিল। তো চেষ্টা করি স্টুডেন্টদের মধ্যে ওই জিনিসটা আনতে। যেমন একটু আগে লো কস্ট হাউজিং এর নিয়ে কথা হচ্ছিল যে আশ্রয়নের অনেক প্রজেক্ট হচ্ছে আজকাল। এটা কিন্তু বিরাট একটা প্রকল্প, কাজ করাতে গিয়ে বুঝতে পারি, কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় যে আসলে কিন্তু আমাদের ওভাবে কোনো গাইডলাইন নাই, বা এই যে স্টুডেন্টদের কাছ থেকেই অনেক রিসার্চ থেকে অনেক কিছু উঠে আসে, যেই ডাটাগুলো বা যেই জ্ঞানগুলো আসলে আমরা হয়তো সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি না। তো এই গ্যাপটা ব্রিজ করাটা আসলে খুব জরুরি। আপনার কি মনে হয়? মানে আশ্রয়ে কিন্তু একটা হিউজ কাজ চলছে এখন। আমি এগ্রি করি যে মানে আমরা 91-এ যখন আমি ক্লাস শুরু করি, হ্যাঁ, বা 91-এ যখন আমাকে বলা হয়েছিল যে একটা আর্ট গ্যালারি হবে উইদাউট পিপল, সেই অ্যাপ্রোচটা তখনের সময় হয়তো ঠিক ছিল, কিন্তু 2021-এ এসে যদি আমি আবার সেই জায়গাতেই শুরু করতে বলি আমাদের ফ্রেশ গ্রাজুয়েটদেরকে, তাহলে মনে হয় আমরা ভুল করব। আমাদেরকে 30 বছরে বাংলাদেশের কনটেক্সট বদলে গেছে, পৃথিবীর কনটেক্সট বদলে গেছে। সুতরাং এই যে আমরা যখন হাউজিং বলছি, এই যে আমার মনে হয় এই জায়গাতেও একটা ভুল করি যে লো কস্ট হাউজিং বলতেই আমরা আর্কিটেকচার স্কুলগুলো যেটা ডিজাইন করে যে কিছু ইট দিয়ে বানাবে, ছোট বানাবে, একটু দেখাবে লোকজন ঘরের মধ্যে আছে। লো কস্ট not necessarily means ugly housing. That can be aesthetically very nice, that can be material অনুযায়ী very nice. আমাদেরকে চিন্তা করতে হবে how we guide the design in a way so that it becomes cost effective. If cost effective means going for different kind of material, we will do that. কিন্তু এই যে আমাদের একটা ছেলে মেয়েদের মধ্যেও আমরা এনকারেজ করি, আমরা যখন কোন একটা ইটের বাড়ি বানাই আমরা বলি এটা গরিবের বাড়ি, হ্যাঁ, আমরা doesn't matter how expensive. বশির হক সবসময় বলতে যে হ্যাঁ আমি তো ইটের বাড়ি বানাই সেজন্য আমাকে কেউ সবাই মনে করে একরকম। কিন্তু আমাদের দেশে কেন ইট আমরা বানাচ্ছি, পোড়া ইট কেন বলছি? এখনের কনটেক্সটে আমরা কিন্তু সরে আসছি, আমরা বলছি পোড়া ইট বানানো যাবে না। আমরা বারবার বলছি যে এখন আমরা ব্লকে যেতে চাচ্ছি, ইনসুলেশন চিন্তা করে, মেটেরিয়াল চিন্তা করে, কস্ট চিন্তা করে। সুতরাং এই যে যখন আমরা হাউজিং বলছি, আমাদের মাঝখানে কেউ কেউ বলেন যে হাউজিং ইজ অ্যান অবসলিউট টার্ম। অফ কোর্স নট, হাউজিং ইজ দি টার্ম, বিকজ আমরা যখন হাউজিং বলছি তখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল, যখন আমরা শুধুমাত্র সেই 72 ফিট বা 50 ফিটের মধ্যে একটা বাড়ি চিন্তা করি তখন আমরা কিন্তু হাউজিং চিন্তা করছি না। হাউজিং ইজ আ লাইফস্টাইল, ইজ অ্যান এনভায়রনমেন্ট দ্যাট উই ক্রিয়েট। সেটা আমি মনে করি যে আমাদের একাডেমিয়াতে যখন আমরা প্র্যাকটিস করছি, শেখাচ্ছি যে ইউ ক্যান ট্রাই ডিফারেন্ট থিংস, আমাদেরকে এই স্টেরিওটাইপ গুলো ভাঙা দরকার। আমাদের এই যে লো কস্ট নট নেসেসারিলি মিনস লো লুকিং হাউজিং। লো কস্ট ডাজ নট মিন যে এখানে বেয়ার মিনিমাম সার্ভিসেস থাকবে। আমাদের স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ দেওয়া উচিত যে আমরা এখনের যে অ্যাভেলেবল ম্যাটেরিয়াল আছে সেটা চিন্তা করে আমরা কস্ট এফেক্টিভ কি করে করব, আমরা কি করে সেটাকে ইকোনমিক্যালি ভায়াবল বানাবো। আমি বলি যে আমাদের আর্কিটেকচার প্রফেশনের, আমি এখন প্রফেশনের বলবো, একটা বড় ক্রিটিসিজম হচ্ছে আমরা ডিজাইন করে ছেড়ে দিই, ওই বিল্ডিং কি করে অপারেশন হবে, মেইনটেনেন্স হবে, সেই ব্যাপারে আমরা আর্কিটেকচারের থেকে যারা ডিজাইন করি তারা একবারের জন্য চিন্তা করি না। অথচ একটা বিল্ডিং ফেল করে যদি তার অপারেশন মেইনটেনেন্স ঠিক মতো না হয়। আমরা পেপারে অলমোস্ট এভরি অল্টারনেট ডে কোনো না কোনো মেগা প্রজেক্টের ক্রিটিসিজম আসছে, বিকজ ওইগুলোর ডিজাইন হয়েছে তারপরে কেউ মেনটেন করেনি, বিকজ সেইভাবে ডিজাইন করা হয়নি যাতে এটা মেনটেন করা যেতে পারে। সেই চিন্তা থেকে আসেনি যেটা কি করে অপারেশন করবে, কি করে এটা চলবে, সেই কথাটা আমরা কখনো ডিজাইনার হিসাবে কখনো চিন্তা করিনি। এই যে আমাদের শুধুমাত্র স্পেশাল অ্যাসপেক্ট, ফিজিক্যাল অ্যাসপেক্টের যে ফোকাসটা, সেটা কিন্তু আমাদের একাডেমিয়াতে চেঞ্জ করার সময় হচ্ছে। সেটা 90s যখন তুমি আমি পড়েছি তখন মেবি দ্যাট ওয়াজ অ্যাপ্লিকেবল, বাট নট ইন 2021। 2021-এর টিচার হতে গেলে আমাদেরকে একদম নিজেদেরকে ভেঙে সারা যেতে হবে, যে আমাদেরকে ইকোনমিক্স পড়তে হবে, আমাদেরকে এনভায়রনমেন্ট ল জানতে হবে, আমাদেরকে সোশ্যাল সবকিছু পড়তে হবে, দেন অনলি উই ক্যান গাইড আওয়ার স্টুডেন্টস সেইং the physical environment grows from all these things.
এখন আমরা আর ওই শিকাগো স্কুলের দিকেও তাকাতে পারবো না, বা হাউসের দিকেও তাকাতে পারবো না। এখন আমাদের মাটিতে তাকানোর, আমাদের নিজেদের জায়গায় তাকানোর সময় হয়েছে। আমার মনে হয় that's how we can think about the future. থ্যাংক ইউ। রিসেন্টলি আমি মানে few years back এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স করলাম। মানে ওই সেক্টরটা জানার পর, এটা তো জাস্ট ওয়ান সাইড, হ্যাঁ, এটা ছাড়া তো সোশ্যাল আরো অনেকগুলো সাইড আছে। আসলে আমাদের সবগুলো ফিল্ড জানাটা এত জরুরি, এবং এই ধরনের যখন ডেভেলপমেন্ট ফিল্ডে যাচ্ছেন, আমি ডেফিনেটলি সিন্স ইউ ওয়ার্ক উইথ পিপল ফ্রম সো মেনি ডিসিপ্লিনস, ইট এনরিচেস ইউ। ওই অ্যাপ্রোচটাকে আমাদের মনে হয় অনেক বেশি ডেভেলপ করা দরকার। যে আমাদের যে আর্কিটেক্টদের একটা গড লাইক যে একটা চিন্তা ভাবনা আছে, অ্যাকচুয়ালি সামটাইমস একটা বাসা ডিজাইন করতে গেলে মনে হচ্ছে একটা বাসা তো জিনিসটা খুব বেশি পার্সোনাল, তাই না? মানে হাউ ক্যান আই ইম্পোজ কাইন্ড অফ এস্থেটিক্স অর চয়েস অর কাইন্ড অফ লিভিং অন টু আ পার্সন, যে যার একটা নিজস্ব পার্সোনালিটি আছে, তার একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে। মানে আমাদেরকে আসলে এই ভাবনাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। উই শুড বি মোর ওপেন টু অল কাইন্ডস অফ থিংস। মানে আসলে প্রশ্ন জাগে আসলে এতদিন পরে আর কি মনে। আমি একটু ফ্রিডমে দিচ্ছি। আমি দেখছিলাম যে পার্টিসিপেন্টদের মাঝে সীতা আছে, সীতার সঙ্গে আমি কাজ করছি। আমি ওর সঙ্গে কাজ করার একটা সুবিধা হচ্ছে, আমরা দুজন মিলে একটা প্রজেক্টে ইনভলভ হচ্ছি, যেখানে আমরা বড় জায়গাতে কাজ করছি, একটু শহরের কনটেক্সটে চিন্তা করছি। তো ঈশিতা, তুমি যদি একটু শেয়ার করতে, যে আমরা যখন এই যে ডেভেলপমেন্ট সেক্টরে যখন আমরা একটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং থেকে যখন বড় পরিসরে যাচ্ছি, শহরে যাচ্ছি, তখন তোমার মানে তোমার এক্সপেরিয়েন্সটা আমরা হয়তো সিমিলার করি, বাট তোমার হয়তো পজিশনের জন্য একটু অন্যভাবে চিন্তা আছে। তুমি যদি শেয়ার করতে, তাহলে মনে হয় যে মেরিন যেটা বলছিল যে আমরা কি করে থিঙ্কিং বিয়ন্ড, সেটা একটা আরেকটা লেয়ার অ্যাড হতে পারে। ঈশিতা, ডু ইউ ওয়ান্ট টু জয়েন? থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রস্তুত ছিলাম না আসলে এখানে কথা বলার জন্য, বাট আসলে এটার কি বলবো, হঠাৎ করে এই এই শিফটটা আসলে কোয়াইট ডিফিকাল্ট। আমি জাস্ট যদি আমরা যে লো ইনকাম হাউজিং এর কথা বলছিলাম, আমি যদি ওখানে একটু ব্যাক করি, আই থিঙ্ক জিনিসটাকে আরো স্টিয়ার করা ইজিয়ার হবে ওই কনটেক্সটে। মানে আর্কিটেক্টর হিসেবে আমরা স্পেশাল ডিজাইন নিয়ে ফোকাস, বাট এখন এই লো ইনকাম হাউজিং এর এক্সাম্পল যদি নিয়ে আসতে পারি আমার ব্র্যাকেট থ্রুতে, প্লাস প্রফেশনাল কাজের ক্ষেত্রে আমার মাল্টিপল একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ফিল্ডে আমার এটাতে কাজ করার সুযোগ হয়েছিল। এবং যেই কারণে আমি ফুললি বলবো যে ডেভেলপমেন্ট ফিল্ডে শিফট করা হয়েছে আমার, ওয়ান অফ মাই লার্নিং থ্রু দিস এঙ্গেজমেন্ট ট্রাইং টু cater to low income community was যে আমি যখন হাউজিং ডিজাইন করতে যাচ্ছি, even as a designer আমার technical knowledge just on designing space or dealing with space is not enough, especially যখন এরকম low income housing নিয়ে কথা বলছি। আমার বুঝতে হবে হাউজিং ফিনান্স কিভাবে কাজ করছে, which is a not core function of designing itself, but আমার client কে তার ক্যাপাসিটি কি, তার হাউজিং ফিনান্স অ্যাক্সেস আছে কিনা, তার ফিউচার নিড কি, তার এক্সপ্যানশনের প্রয়োজনটা কি হবে, এবং সে আদৌ এই বাড়িঘর মেনটেন করতে পারবে কিনা, সে কিভাবে এটা রিপেমেন্ট করবে। সো এটা কিন্তু এন্ড অফ দ্য ডে ক্যান বিকাম আ গুড সলিউশন, যেখানে আর্কিটেক্ট প্লেজ আ বিগ রোল ইন দ্য ওয়ে দে আর ডিজাইনিং অর ওয়ে দে আর কনসিভিং। তো সেইখানে হয়তো মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই ফিনান্স আমরা পড়ি না, ইকোনমিক্স আমরা পড়ি না, বাট এটার আন্ডারস্ট্যান্ডিং অর নোয়িং দ্য প্রিন্সিপাল অ্যান্ড হাউ ইট অ্যাপ্লাইজ অর ইনফ্লুয়েন্সেস ডিজাইন ডিসিশনস, এই জায়গাটা বোঝা আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট। সিমিলার কেসে আমরা মানে হাউজিং স্কেলের কথা বলছিলাম, এটা শহরের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যখন আমরা লার্জ স্কেল ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছি। আমি ছোট আরেকটা এক্সাম্পল দিতে পারি। আমি যখন শহরের প্ল্যানিং এর কথা বলছি, আমাদের আমি কাজ করছি না ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং সর্ট অফ এজেন্সিতে, গ্লোবাল। সো যেটা হয় যে গভর্নমেন্ট রেগুলারলি ফান্ডিং চেতে আসে, যে বিভিন্ন মেগা প্রজেক্ট তারা ইনভেস্ট করতে চায়। And this is where one of the conversation আমরা বারবার ফিরে যাওয়ার চেষ্টা করি যে এটা কি তারা সাস্টেইন করতে পারবে কিনা,
এবং সাস্টেইন করার ইটস নট অ্যাবাউট জাস্ট পুটিং সামথিং, এটা সাস্টেইন ইজ নট জাস্ট অ্যাবাউট অপারেশন অ্যান্ড মেনটেনেন্স, এটা যার জন্য বানানো হচ্ছে তার জন্য অ্যাপ্লিকেবল কিনা সেই জায়গাটার আন্ডারস্ট্যান্ডিং। ইটস নট জাস্ট অ্যাবাউট ডিজাইন অ্যানালিসিস, এখানে আরো অনেক সোশিও ইকোনমিক কনটেক্সট থেকে শুরু করে। সো আমরা কিন্তু দেখি যে আমাদের আর্কিটেকচার কারিকুলামে আছে, there's economics 101, anthropology 101, একটা টোকেন ভাবে সবকিছু পড়ানো হয়, বাট হাউ ইটস লিঙ্ক টু আর্কিটেকচার আমি অ্যাটলিস্ট আমার সময় পাইনি, মেবি ইট হ্যাজ ইভলভ, আমি জানি না, বাট আই ডু থিঙ্ক যে ডিজাইন সলিউশনের বাইরে যে আমরা বলি আমরা মানুষ নিয়ে চিন্তা করি, বাট আই ফিল সেখানে একটা there is a gap people's perspective থেকে দেখা। আমি ডিজাইন এক্সাম্পল দিয়ে বলতে পারি যে এই এক্সাম্পলটা আমরা অহরহ ইউজ করি, যে আমরা যখন প্ল্যানে আঁকি we are much driven by graphics, যে একটা পাথওয়ে বিভিন্ন গ্রাফিক্সে যাচ্ছে, বাট আমরা যদি একটা আজকে স্যাটেলাইট ইমেজ নেই কোনো একটা বড় মেজর পাবলিক স্পেসের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি we will see there is a design pathway and there is like a natural trail over ঘাস, যেখান থেকে আমরা দেখতে পারবো যে যেখানে মানুষ অ্যাকচুয়ালি হেঁটে যায়। সো আসলে then what's the purpose of having that pathway যেটা কিনা মানুষ ইউজ করছে না? কেন we are not able to design something যেটা মানুষ প্রেফার করছে? সো অ্যাজ আ ডিজাইনার আমার ইন্টেনশন কি হওয়া উচিত? সো these are very subtle socio ethnographic sort of understanding এর প্রয়োজন, যে টুলগুলো হয়তো আমি পার্সোনালি ফিল করি যে আমার কাজে এসে I have to learn on the job, আমাকে নেসেসারিলি এই টুলস গুলো দেওয়া হয়নি। সো এই জায়গাটা আই থিঙ্ক অনেক ইমপ্রুভ করার, এবং it's about the time যে এখন আমরা যেদিকে যাচ্ছি সেই জায়গায় ইভলভ করার অনেক স্পেস আছে। সো that's just my 2 cents on this. Thank you. Thank you. শাহাদাপা কোথায় গেলেন? শাহাদাপা is still here? আমি একটু আমি জানি যে ঐন্দ্রিজা জয়েন করছে। ঐন্দ্রিজা অ্যাজ এ স্টুডেন্ট ও রিসেন্টলি আমার জানা মতে শি ওয়াজ রিসার্চিং যে কেন মহিলারা আর্কিটেকচার পড়তে আসে না, যদি পড়তে আসে তাহলে কেন ওনারা প্রফেশনে যায় না। আই ওয়াজ কিউরিয়াস, ঐন্দ্রিজা তুমি কি একটু শেয়ার করতে চাও তোমার ফাইন্ডিংস কি? কারণ আমার জানা হয়নি তোমার ফাইন্ডিংস গুলা কি। Assalamu alaikum, everyone. I'm extremely honored that I get to speak amongst all of you. So I briefly, if I go across what I felt after I talked to a handful of architects, most of them never brought up the fact that they were suffering because they are females. But when I asked them যে আপনারা কোন ধরনের প্রবলেমস ফেস করেছেন ওয়ার্ক লাইফে রিগার্ডলেস অফ देयर জেন্ডার, তারা শুরুতেই কখনোই এই জেন্ডার বেসড প্রবলেমগুলো মেনশন করছিলেন না। সো এটা থেকে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমি একটা মহিলা বা মেয়ে, এই জিনিসটা এই মাইন্ডসেটটা নিয়ে ফিমেল আর্কিটেক্টসরা ওয়ার্ক ফিল্ডে যান না। তারা নিজেকে simply as architects এবং as equal as the others এইভাবেই কাজে কর্মক্ষেত্রে যান এবং তারা এইভাবেই কর্মক্ষেত্রটাকে দেখেন। কিন্তু যে প্রবলেমস গুলা পরবর্তীতে লাইফে এসে পড়ে মোস্টলি বিকজ রাস্তাঘাটে কমিউট করতে গিয়ে বা as anything like unsafe work conditions and site visits এ গিয়ে একটু আনসেফটি কারণে অনেক সময় ক্লায়েন্টরাই চান না যে একটা ফিমেল প্রেজেন্ট থাকুক। সো এই ধরনের প্রবলেম গুলা তারা ফেস করেন, বাট এগুলাকেও তারা বড় কিছু মনে করেন না। তারা বলছেন যে I know how to deal with this and I learn with time, with experience যে আমি কি করতে পারি এটার কারণে। So basically we as females and the people who are working, they know how to deal with all the problems that they face as a female, but they fail to go past one particular problem every time, that is motherhood and pregnancy. This one particular
like I am calling it a problem, but actually these people, they love it. They tara pregnancy Part of life. This is, without this, exactly, you don't have life, right? This is exactly. Right. And I would like to quote one of my interviews. She said she তার বাচ্চাকে এবং আর্কিটেকচার দুইজনকেই তার বেবি হিসাবে দেখেন এবং এইভাবেই তিনি কাজ করেন। কিন্তু যে কজনেরই সাথে আমার কথা হয়েছে যারা মানে ফরওয়ার্ড আর কর্মক্ষেত্রে ফিরতে পারেনি বা ফিরলেও তাদের অনেক সমস্যা ফেস করতে হয়েছে, সিম্পলি বিকজ দে হ্যাড আ চাইল্ড and they had to take care of their baby এবং এখানে তাদের ব্যালেন্স করতে একটু কষ্ট হয়েছে এবং ক্লায়েন্টদের থেকে তারা ব্যাকল্যাশ ফেস করেছেন যে আপনার তো রেসপন্সিবিলিটিস আছে, আপনি কি কাজটা ঠিক মতো করতে পারবেন, এবং many of them had to give up on projects because the client was not able to put their faith on a female architect. So a particular factor ta amar kache mone hoyeche is something we as females should be able to confront je to ki hoyeche ami amar সন্তানকে আমার দেখতে হচ্ছে বা sometimes they don't find people whom they can trust and keep their children with while they're working. So এই কিছু factors যদি আমরা help করতে পারতাম, maybe more females could return to their work field after this period of pregnancy or motherhood. So I would love to see if anybody has any different opinion on it, but through this particular interviews and sessions আমার কাছে মনে হয়েছে যে এই motherhood বিষয়টা is something women are struggling to deal with while they're actively participating in professional field. So thank you so much for listening to me, everyone. Thank you for your perception. But what I feel as an architect, as a professional, as a mother, as a wife, we have different role. We are playing with different roles, right? So you have to focus your what it call goal, what you want to do as a professional, what you want to do. If you stick on your focus and if you have fixed goals, so you can achieve that. From my personal experience, I could assure you, you have to focus. You have to focus. You have to focus your ambition, focus your goal. Otherwise, nobody can get success as a professional. So I think maybe difference of opinion, but from my experience, I could say যে সবকিছু করেই, মানে যদি তুমি করতে পারো সবকিছু করেই করতে পারো, তোমাকে টাইমটা ওইভাবে ভাগ করে নিতে হবে এবং ওইভাবেই ঠিক করে নিতে হবে যে এই কাজগুলো আমি করতে চাই। হ্যাঁ, যখন আমি চাবো, যদি স্ট্রং উইল পাওয়ার হয় তাহলে উই ক্যান অ্যাচিভ দ্যাট। হ্যাঁ, উই বর্ন ইন কোয়ালিটি, we can, we will. I must say this. Thank you. কেউ আছেন কিছু বলবেন? শায়দা আপা? No, I was just listening. শায়দা আপা কিছু বলেন, অ্যাড করেন। Her concern is right that women find it difficult. যে আমরা ঘর, সংসার এবং profession balance করতে যেয়ে we face difficulty. There's no doubt about it. So one thing, perhaps I think there's a need today, that social support. For example, that in case of our যাদের বাচ্চা ছোট আছে, ওদেরকে যদি একটা ক্রেশ মতন ওয়ার্ক প্লেসে থাকে,
তারা কিন্তু তাহলে অনেকেই কিন্তু অনেক হেল্প পায়। তারপরে এই যে স্কুলেও বাচ্চাদেরকে রাখার সেই সেফটি এন্ড সিকিউরিটি যদি ইনশিওর করা যায় তাহলে অনেকটা হেল্প হয়। তো এই সোশ্যাল সাপোর্ট গুলো না থাকাতে আসলে প্রেশারটা বেশি থাকে। এখন যেমন আমাদের ফ্যামিলিতে we still have that advantage, যদি আমরা ফ্যামিলিতে থাকি, যদি কেউ থাকে তাহলে আমরা বাচ্চার দায়িত্ব অলমোস্ট বাসাতে রেখে যাই, কিন্তু সবার এই সুযোগটা থাকে না। তো it is hard, but then we struggle, we all struggle, and we need to sustain and then we can get through. It will not come easy. আমরা কিন্তু অনেক হুরায়রা টপিক থেকে একটু দূরে চলে যাচ্ছি। তো কিন্তু আমাদের দরকার আছে জানা, আমাদের উইমেন প্রফেশনাল, টেকনিক্যাল প্রফেশনাল, আমরা কিন্তু মানে বলতে চাচ্ছি না, আমরা কিন্তু ফেস করছি, অনেক কিছু ফেস করছি, কিন্তু আমরা বলছি না। না বললে কেমন করে হবে? ওটা আরেকটা সেশন করতে হবে। হ্যাঁ, ওটা আরেকটা সেশন করতে হবে, আলাদা সেশন করতে হবে, রাইট। আর আমি অ্যাড ভেরি কুইকলি, লাস্ট যেটা বলছিল অন্দ্রিজা, প্রফেশনাল চ্যালেঞ্জ, তো চ্যালেঞ্জ হচ্ছে যে আমি কাজ করব, হোয়াট এভার কামস আপ আই উইল ডিল উইথ ইট। তো জাস্ট টু টেল ইউ, আমি নিজের বাচ্চার জন্য একটা ডে কেয়ারই খুলে বসেছিলাম, যে এর প্রবলেম আমি সলভ করতে পারছি না, সে সবার প্রবলেম সলভ করি। সো চ্যালেঞ্জ অনেক রকমই নেওয়া যায়। এখন তো সিচুয়েশন অনেক বেটার আমাদের সময় থেকে, things are getting better now. Husbands are more helpful, everybody is more helpful, so let us not talk about those things. একটা ছোট বলি, I'm not going to go into that discussion. আমার রিসার্চের একটা বড় পার্ট যেটা ছিল, সেখানে I try to understand যে কেন এই যে পাওয়ার রিলেশনের কথাটা বললাম, স্পেশালি আমরা যখন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, চেষ্টা করি যে এই পাওয়ার রিলেশনটাকে কি করে অ্যাড্রেস করা যায়, ইমব্যালেন্স না করে কোনো কিছু অ্যাচিভ করা যায়। তো সেই জায়গাতে একটা কথা সবসময় আসে যে যেই ক্ষেত্রে আমরা ক্লাইমেট চেঞ্জের সময় বলি যে মহিলাদেরকে কখনো আমরা হিরোইন বানাচ্ছি, কখনো আমরা ভিকটিম বানাচ্ছি। তো এই প্রশ্নটা তখনই আসে যে যেহেতু একজন মহিলা, সে প্রফেশনাল, আপনি যেইভাবেই বলেন যে এইভাবেই কাজ করুন, তাকে ডিফারেন্ট রোল প্লে করতে হচ্ছে। যে কখনো তাকে রিপ্রোডাক্টিভ রোল যেটা বলছি, যে তার টেক কেয়ার করতে হচ্ছে, তার প্রোডাক্টিভ রোল নিতে হচ্ছে, তাকে রোজগার করতে হচ্ছে। কিন্তু আমরা বলি যে মেল পার্সনের দুটা রোল থাকে, রিপ্রোডাক্টিভ আর প্রোডাক্টিভ, অথবা কমিউনিটি অ্যান্ড প্রোডাক্টিভ। ওরা রিপ্রোডাক্টিভ রোলটা বিশেষ নেয় না। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমরা দেখছি যে কমিউনিটি রোলটা, যে তারা যে নেটওয়ার্কটা মেনটেন করছে, তাদের এই যে প্রয়োজন, যে সালমা শফি ম্যাডাম যেটা বললেন যে উনি যখন দেখলেন যে সমস্যার সমাধান হচ্ছে না, উনি নিজে একটা তৈরি করছেন। সো ডেভেলপমেন্ট সেক্টরে, স্পেশালি বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরে যদি বলি, যে আমরা মহিলাদেরকে অনেক বেশি সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, অথবা তাদের উপর বেস করে অনেক কিছু করতে শুরু করছি, বিকজ অফ দিস notion যে as managers they have better quality or better time management ability, অনেক বেশি ক্রিটিক্যাল চিন্তা করতে পারে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টে দেখা গেছে যেখানে মহিলা কমিউনিটি লিডারদেরকে সুপারভিশনে রাখা হয়েছে, ওখানে কোনো রকমের কোনো ফাঁকা থাকেনি কাজের ব্যাপারে, কোনো খুঁত নেই কাজে, সময় মতো কাজ হয়েছে, পয়সা কস্ট এফেক্টিভ হয়েছে, ফাংশনাল হয়েছে। সো প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে ডেভেলপমেন্ট মানে উইমেনদেরকে সামনে নিয়ে আসা, বা আমরা মহিলাদেরকে অনেক বেশি সামনে আনি। এটার কিছু লজিক্যাল কারণও আছে যে কেন তাদেরকে আনা হয়, বিকজ অফ দেয়ার ম্যানেজারিয়াল এবিলিটি অর দেয়ার স্কিল, অথবা তাদের যে কনসার্ন বিকজ অফ দিস, সেটা যেমন। কিন্তু আবার এটাও আমি বলবো যে আমরা অনেক সময় তাদের উপরে আননেসেসারি বার্ডেন দিয়ে ফেলি। আমরা অ্যাজিউম করি যে একজন মহিলা, সে তার ঘরও সামলাবে, বাইরেও সামলাবে, রোজগার করবে, কমিউনিটি করবে। সো এই যে আমি বলবো সবাইকে এনকারেজ করব যে হ্যাঁ, ছেলে মেয়ে একসঙ্গে কাজ করতে আসবে, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই যে সে মেয়ে হিসাবে, হ্যাঁ, তার উপরে যেন অ্যাডিশনাল বার্ডেনটা আমরা না ক্রিয়েট করি, প্রেশার না ক্রিয়েট করি। যার যতটুকু নেয়ার ক্ষমতা আছে, করার ক্ষমতা আছে, সেটার উপর যদি আমরা বেস করতে পারি, তাহলে আমার মনে হয় যে চেঞ্জেসটা আসে।
স্পেশালি ডেভেলপমেন্ট সেক্টরে এসে মানে আমার একটা মজার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে ঘরের যে বদলগুলো হচ্ছে হোয়াটস হ্যাপেনিং, তো আমাকে সুন্দর করে বলছে যতদূর পর্যন্ত আমাদের হাত যায় সেই ঘরের অতটুকু আমাদের বদলানোর জিনিস আমরা বদলাই, যখন ছাদ বদলাতে হয় তখন ছেলেদেরকে ডাকি। সেই কারণে দেখা গেছে যে ঘরের 7 ফিট হাইট পর্যন্ত যে চেঞ্জেস যেগুলো আসছে সেগুলো দেখা যাচ্ছে যে মহিলারা নিজেরাই চেঞ্জ করছে, ওরা মেটেরিয়াল চেঞ্জ করছে, ওরা ঘরটাকে কি করে ক্লিনটাকে রেডি ওয়াটারপ্রুফ করা যাচ্ছে, এই প্র্যাকটিস গুলো আসছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে কোনো কাজ, সেটা ওয়ার্কিং অ্যাজ এ প্রফেশনাল আর্কিটেক্ট থেকে শুরু করে ভেরি লো ইনকাম হাউস হোল্ডের একজন হাউস ওয়াইফ কি করে কাজ করছে, এই যাদেরকে আমরা যেভাবে চিন্তা করি তার এবিলিটিটা, তার ক্যাপাসিটিটা, এটা বোঝাটা খুব জরুরি। তার উপরে কোনো আননেসেসারি প্রেশার ক্রিয়েট করাটা আমার মনে হয় না ইটস সামথিং দ্যাট উই শুড ডু। এবং বায়োলজিক্যালি যেমন একজন মহিলার কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তার কিন্তু অ্যাডভান্টেজও আছে। সেম গোজ উইথ মেন, তাদেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, চ্যালেঞ্জেস আছে। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে বলি যে আমরা কিছু কিছু ক্ষেত্রে, বাংলাদেশের কিছু কিছু ক্ষেত্রেও আমরা পেয়েছি যে men are more vulnerable than women, এবং স্পেশালি ডিজাস্টার পার্সপেক্টিভে তাদের উপরে এডিশনাল প্রেশারটা দেওয়া হচ্ছে। সেই কারণে আমরা যখন বলবো যে আর্কিটেক্টরাও যখন প্রফেশনাল হিসেবে কাজ করবে, তাদের এই সোশ্যাল অ্যাসপেক্টসটা, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। এবং যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার হয় তখনই কিন্তু সেটা একটা স্পেস ডিজাইন থেকে শুরু করে একটা শহর ডিজাইন, পুরো জিনিসটাই কিন্তু তখন ইট বিকামস রেসপন্সিভ। আমার কাছে যেটা মনে হয় যে the most important aspect is to think in a way so that we become responsive তাহলে হলে প্রয়োজন যেটা আমরা সেই মতোই করব। থ্যাংক ইউ হুমায়রা। এখানে একটা কোশ্চিন এসছে, তানভীর আহমেদ বলে একটা কোশ্চিন করেছে। অনন্যা, তুমি কি কোশ্চিনটা পড়বে? কোশ্চিন ঠিক না, অবজারভেশন, এটা একটু পড়ো। অবজারভেশন দিয়েছেন, উনি বলতে চাচ্ছেন ছেলে মেয়ে আলাদা না করতে চাইলে আমাদের সবাইকে ন্যাশনাল ভাবে সমাধান করতে হবে এবং আমাদের মাইন্ডসেট চেক করতে হবে। আই এগ্রি। আমাদের চেঞ্জ মাইন্ডসেট আপ চেঞ্জ করাটা জরুরি। আমরা আগে মানুষ, তারপরে ছেলে, তারপরে। তো শাদাপা, সেশন কি করে দিবেন, কনক্লুড করবেন? If nobody has anything more to ask or say, I think we can conclude. And I thank Huraira for a very illuminating discussions and others with different points and aspects with the advocate. It has enriched this talk. And I think we can say we had a very successful evening. অনন্যা, তুমি ভোট অফ থ্যাঙ্কস দাও। আমি প্রথমেই আর্কিটেক্ট হুরাইরা জাবিনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একটি তথ্য সম্পন্ন খুবই সুন্দর একটি উপস্থাপনার জন্য। আমাদের অনেক কিছু জানা হলো। প্রফেসর শায়দা রহমানকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে সেশনটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ সভাপতি ওয়েপা বাংলাদেশকে এবং নির্বাহী পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানাই বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করার জন্য। ওয়েপা টক সাব কমিটিকেও অসংখ্য ধন্যবাদ, তারা প্রতিবার একটি সেশনের জন্য অনেক কষ্ট করে থাকেন, ওনাদের প্রতিটি সেশনের পিছনে রয়েছে অনেক অবদান, সেজন্য সাব কমিটির সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ স্থপতি মেহরিন হোসাইনকে আমাদের আজকের ওয়েপা টক্সের সুন্দর পোস্টারটি ডিজাইন করে দেওয়ার জন্য। এবং সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের দর্শক এবং পার্টিসিপেন্টদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং সুদীর্ঘ সময় ধরে সুন্দরভাবে আমাদের উপস্থাপনাটি শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি সভাপতি ম্যাডামকে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানটি ক্লোজ করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ অনন্যা। আমরা আজকে মানে প্রায় 2 ঘন্টা সময় আমরা করলাম। আমার আরো বেশি হয়তো ভালো লাগছিল শুনতে, আরো বেশি সময় ধরে শুনতে পারতাম, কিন্তু অনেকে আছে যে যাদের অনেক প্রবলেম আছে, অনেকে চলে যেতে চাচ্ছে। তো সেই কারণে আমরা আজকে এখানেই আমাদের এই ওয়েপা টক্স 7 এটা আমরা
শেষ করছি এবং আগামীতে আমরা প্রতি মাসে একটা করে টক্স করি। তো নেক্সট টকে আমি এবার যারা উপস্থিত হয়েছেন পরবর্তীতেও যেন তারা থাকে তাদেরকে আহ্বান জানাবো। এবং হুরায়রাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাকে আমি জাস্ট একটু মনে মনে চিন্তা করছিলাম, তারপরে অনেকদিন তাকে ফোন করার চেষ্টা করেছি, ফোন পাইনি, কিন্তু যখন চিন্তা করলাম তারপরে দেখি যে ফোনে পেয়ে গেলাম এবং তখন আমি তাকে বললাম, যখন সে বিনা নির্দ্বিধায় সে অ্যাকসেপ্ট করলো আমার প্রপোজালটা। তো অনেক ধন্যবাদ হুরায়রা। ফিউচারে আমরা আরো হয়তো অনেক সেশনে আপনাকে পাবো। তো শায়দা আপাও অনেক হেজিটেট করছিলেন চেয়ারপারসন চেয়ার করার জন্য। উনি বললেন যে অনেকদিন আমি এগুলি করি না, এটা আমি বললাম যে দেখেন আপনি প্রফেসর এবং এতদিন ধরে করছেন, এটা আপনার ইনহেরেন্ট কোয়ালিটি। আপনি তো মানে জয়েন করলেই দেখবেন যে কথা বলতে পারছেন। উনি প্রথমে একটু হেজিট করছিল, তো আজকে অনেক সুন্দরভাবে আপনি কন্ডাক্ট করেছেন, পুরো প্রোগ্রামটা চেয়ার করেছেন, আপনাকে ধন্যবাদ। আর অনন্যা, সে আমাদের ওয়েপার একজন ইয়াং মানে ইয়াং মেম্বার, আর্কিটেক্ট মেম্বার, এবং সে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে আছে। রিসেন্টলি প্রমোশন হয়েছে না, কোন পোস্ট হয়েছে অনন্যা? সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রমোশন পেয়েছে। সুতরাং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অনন্যাকে কংগ্রাচুলেট করছি এবং শুভকামনা করছি সে যেন তার যে রোলটা, যে পজিশনে সে গেল, সেটা যেন সাকসেসফুলি সে কনভে করতে পারে, ভালোভাবে করতে পারে, কাজ করতে পারে এটা। আর আমাদের এই সার্বিক সবকিছুর ইয়েতে আছে আমাদের জেনারেল সেক্রেটারি তাবাসসুম তো আমাদের ইয়েতে আছে, এই কি বলবো কন্ট্রোল রুমে আছে, সে সবকিছু রেকর্ড করছে এবং ইয়ে করছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সমন্বিত প্রচেষ্টাতেই আমাদের একটা প্রোগ্রাম আমরা সাকসেসফুল করার চেষ্টা করি। আমি মনে করি যে আজকে আমাদের যে ডিসকাশন হলো, এইটা আমাদের ফিউচারে আরো আমাদের ব্রেন স্টর্মিং এ হেল্প করবে। তো সবার জন্য শুভকামনা রইল এবং শুভরাত্রি।